হাই স্মার্ট মার্কেটার্স। আজকে আমাদের গল্পের নায়ক ওয়াহিদুর রহমান তুহিন ওর দীর্ঘ প্রবাস জীবন শেষ করে ফ্রিল্যান্সিং পেশাটাকেই আহ হিসেবে নিয়ে দেশে ফিরে এসেছে। তো আমি বেশি কথা বলবো না, ওর কাছ থেকে আমরা এই গল্পগুলো শুনবো। আপনারা জানেন যে আমরা সাধারণত এই গল্পে বলি যে সে কেন ফ্রিল্যান্সিং পেশাটাকে বেছে নিল, কি কি স্ট্রাগল করেছে, কোথায় ছিল, এখন কি পরিমাণ আর্নিং হচ্ছে, ফিউচার পরিকল্পনা কি, এই বিষয়গুলোই থাকে, আপনারা জানেন। সেটা দিয়ে আসলে শুরু করা। ওয়াহিদ, তোমার পরিচয়টা দিয়ে শুরু করো। স্পেশালি তোমার কোন এলাকায়, তুমি কি, এইগুলো আর কি, পড়ালেখা আসসালামু কত আলাইকুম বস। করেছো, এগুলো ইনক্লুড রেখো। আমি ওয়াদুর রহমান তুহিন। আমার বাসা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাতে। গ্রামের নাম যদি বলতে হয় তাহলে ইউসুফপুর। এবং আমি অনার্স কমপ্লিট করে নাই। আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরবর্তীতে আমার চাকরি হয়ে যায়, অনার্স আসলে কমপ্লিট করা হয় নাই। আহ, এই আমার পরিচয়। আমি হচ্ছে আপনি যেটা বললেন আমি দেশের বাইরে ছিলাম। তো আসলে এটাই আমার একটা পরিচয় না, আমি দেশের যাওয়া বা বাইরে যাওয়ার আগে কিন্তু আমি একটা সরকারি চাকরি করতাম। সরকারি চাকরি বলতে আমি পল্লী বিদ্যুতে চাকরি করতাম, দীর্ঘ প্রায় 3 বছর ওখানে আমি চাকরি করি। কি হিসেবে কাজ করেছিলে? আমি ওখানে লাইনম্যান হিসেবে ছিলাম, যে আহ, আহ, আপনার যে মিটার লাগানো বা এই আনুষঙ্গিক যে কাজগুলো এগুলো আমরা করতাম। আহ ওই যে ঝড়ে যে আমাদের বিদ্যুতের খুঁটি টুটি ভেঙে যায়, এই বিষয়ে কি তুমি ইনভলভ হ্যাঁ, ছিলে? হ্যাঁ, হ্যাঁ, এগুলোতে ইনভলভ ছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার আগে যদি একটু 1 মিনিটে বলি, তারও আগে আমি আরেকটা চাকরি করতাম, সেটা হচ্ছে সিকিউরিটি গার্ডের চাকরি করতাম। সেটা ঢাকাতে একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতাম। সেটা ছিল আপনার 2019-এর কথা। 2019-এ আমি সিকিউরিটি গার্ডে চাকরি করতাম। ওখানে আমার স্যালারি ছিল 12,000 টাকা। এবং ওইখানে আমি যখন চাকরি করতাম ওইখানে থাকা অবস্থাতে 4-5 মাস পরে আমি আসলে পল্লী বিদ্যুতের আম, একটা জবের সার্কুলার পাই। তো তখন আমি সিদ্ধান্ত নিই যে দেখি আমি একটু আবেদন করে দিই, কারণ পল্লী বিদ্যুৎ ওই চাকরিগুলোতে স্যালারি রেঞ্জটা অনেক ভালো থাকে। যেমন আমাদের ওখানে স্টার্টিং ছিল আপনার 25 থেকে শুরু। তো ভাবলাম যে ঠিক আছে আবেদন করি। তো তখন তো আমি সিকিউরিটি গার্ডে 10-12 হাজার টাকা বেতনে চাকরি। তো স্যালারি বা কেমনই হয়, ওই মুহূর্তে আমার কাছে টাকা ছিল না কিন্তু। পরে আমি আমার মাকে ফোন দিই যে মা তুমি টাকা পাঠাও, আমি ওখানে এসে আমি পরীক্ষাটা দিই। তো মানে তখন তুমি কোথায় ছিলে আর কোথায়? তোমার মা ছিল গ্রামে, আর তুমি গ্রামে কোথায় ছিলাম। ছিলে? হ্যাঁ। তুমি তো কোথায় ওই ছিলে? মুহূর্তে আমি ছিলাম তখন ঢাকাতে। ঢাকা বারিধারাতে একটা চায়না হাউসে আমি ও আচ্ছা, সিকিউরিটি, রাইট রাইট। সিকিউরিটি গার্ডে চাকরি করতাম তখন। তো ওই মুহূর্তে সবার একটা কথাই ছিল যে তুই যখন ঢাকা থেকে গ্রামে আসবি, তো এখানে আপ ডাউন তোর 1,000 টাকা প্লাস খরচ হবে। আবার 2-3 দিন ডিউটি কম বন্ধ হয়ে গেলে সেইখানেও আসলে বেতনটা তুই পাবি না। আর চাকরির যুগে এমন একটা সিচুয়েশন যে তুই মানে টাকা না থাকলে তো চাকরি সম্ভব না। তো আমার ভাইয়ের পরামর্শ ছিল বা আমার আত্মীয় স্বজনের পরামর্শ ছিল, তো আসার দরকার নেই, এতে লসটা বেশি হবে। তবে পরবর্তীতে মা আমাকে হেল্প করে। মা আমাকে টাকা পাঠায়, ও সেই টাকা নিয়ে এসে আমি চাকরিতে আবেদন করে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিই। এবং পরীক্ষা দেওয়াতে আমি কুষ্টিয়া জেলাতে সেকেন্ড হই, পুরো জেলার মধ্যে। আর বলে রাখা ভালো, আমি জেএসসি এসএসসি ওইদিকে স্টুডেন্ট হিসেবে আমি খুবই ভালো ছিলাম। জিপিএ 5 দুটাতেই ছিল। তো সব মিলাই স্টুডেন্ট হিসেবে আমি ভালো ছিলাম। আর যেহেতু একটা কোচিংয়ে আমি ক্লাস নিতাম এর আগে, যার কারণে আমার জন্য পরীক্ষাটা সহজ ছিল। কি তো পরীক্ষা পড়াতেন দিয়ে কোচিং এর ক্লাসের সময়? আচ্ছা এখানে একটু তাহলে অ্যাড করি যেহেতু কথা উঠলো। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, ইন্টারমিডিয়েটে ওঠার পরে আগে থেকেই আমার পারিবারিকভাবে অনেক অসচ্ছল একটা পরিবেশ ছিল। তো একটা পর্যায়ে আমার বাবা মা তারা কেউই আসলে গ্রামে ছিল না। মানে ঋণের এত পরিমাণ চাপ ছিল, তো গ্রামের থেকে ঋণটা শোধ দেওয়া আসলে সম্ভব হতো না। মানে যারা টাকা পাইতো তারা চাইতে হ্যাঁ, আসতো, যে কারণে তারা ওয়ান কাইন্ড অফ পালিয়েছে, এক্স্যাক্টলি, এরকম কি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তখন 2018 সালের কথা, আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম তার পরের কথা। তো একটা পর্যায়ে মা আমাকে একদিন ফোন দিয়ে বলল যে আমার দ্বারা আসলে মানে আহ, তোর আর পড়ানো সম্ভব না।
এখন তোর যদি সম্ভব হয় তুই তোর নিজের খরচটা তুই নিজে কর, এই কথা বলে মা খুব কান্নাকাটি করলো। কারণ যখন সে তার ছেলেকে বলছে যে আমার দ্বারা তোর পড়ানো সম্ভব না, সে স্বাভাবিকভাবে সে অনেক কষ্ট নিয়ে কথাটা বলে। তারপর আমি চেষ্টা করি যে আসলে কি করলে কি হবে। আমি তো মানে কুষ্টিয়াতে ভর্তি হয়েছি, ইয়া করছি। তো ওই কুষ্টিয়াতে থাকার অবস্থাতে আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল। না, এগুলো আসলে আমার বলতে লজ্জা লাগে না, আমি বলতে আরো গর্ববোধ করি। ওই সময়টাতে আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে, এবং আমি যদি আপনাকে খাতা দেখ, আমার এখনো একটা ডায়েরি আছে, প্রত্যেকটা মাসে আমার ফ্রেন্ডরা আমাকে হেল্প করতো। কেউ 100 টাকা, কেউ 150 টাকা, 200 টাকা, এভাবে হেল্প করতো। জীবনে ভালো ফ্রেন্ড পেয়েছিলে। হ্যাঁ, অনেক অনেক ভালো ফ্রেন্ড পেয়েছিলাম, এবং তারা কিন্তু সবাই আমার স্কুল ফ্রেন্ড, প্লাস কলেজে গিয়ে কিছু নতুন ফ্রেন্ড হয়েছিল। এবং তারা 10-12 জন ছিল যারা আমাকে প্রতি মাসে আমাকে হাত খরচ হিসেবে বা আমার মেসের খরচ হিসেবে, বিশেষ করে কারণ প্রাইভেটগুলো একটা পর্যায়ে আমরা, তারাই স্যারদেরকে বলে প্রাইভেটগুলো আমার জন্য ফ্রি করে দেয়। কারণ কুষ্টিয়াতে প্রাইভেটের খরচটাও কিন্তু অনেক বেশি, আপনি জানেন। হুম। তো ওরা বলে হচ্ছে ওটা আমার জন্য ফ্রি করে দেয়। এখন থাকতে তো হবে, সেটা তো খরচ আছে। হুম। তো এইটা আমার ফ্রেন্ডরা আমাকে দিত। মাও অল্প বিস্তর যতটুকু পারতো সে আমাকে হেল্প করতো। তো এর মাঝে একটা পর্যায়ে গিয়ে উম, আমি হচ্ছে নাটোরের সিংড়াতে আমার মামাতো ভাইয়ের একটা কোচিং আছে, কোচিং সেন্টার। তো মামাতো ভাইয়ের সাথে যুক্ত হই, এবং কুষ্টিয়া থেকে ওইখানে গিয়ে মাসে আমি 2-3টা বা মাঝে মাঝে ক্লাসগুলো নিতাম। যেহেতু আমি স্টুডেন্ট হিসেবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। তো ওইভাবে চলতে চলতে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষাটা আসলো, তখন আসলে আমার পরীক্ষার মাঝে হয়ে গেল টাইফয়েড। একদম ঠিক পরীক্ষার মাঝে ভিতরে আমার টাইফয়েড হলো। তো মা তখন ঢাকা থেকে আমার কাছে এসে আমার মেসে থাকতো পরীক্ষার মধ্যে। যেহেতু প্রচুর জ্বর, টাইফয়েড, তো আমরা প্রথমে বুঝি নাই। পর ওই অবস্থায় পরীক্ষা দিই, তো রেজাল্ট আশানুরূপ আমরা যেটা। তুমি কি ইন্টারমিডিয়েট ঢাকাতে পড়েছো? না, ইন্টারমিডিয়েটের কথাটা বলছি যখন আমি কুষ্টিয়াতে আছি। আচ্ছা, মানে আর তোমার মা কুষ্টিয়াতে মেসে এসেছিল? হ্যাঁ, পরে ঢাকা থেকে তারা কুষ্টিয়াতে আসলো, মা মা আমার কাছে আসলো যাতে ওই পরীক্ষার সময়টা আমার পাশে থাকতে পারে আর কি। ওই তখন যে তারা হাসপাতাল। পালিয়েছিল? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, তো মানে পালিয়েছিল কথাটাই ভাই বললাম, মানে এক্স্যাক্টলি না এটাই না না, ঘটনা। হ্যাঁ, এটাই মানে ঘটনা। আসলে সবারই তো একটা মান সম্মান আছে, বারবার একটা লোক আসতেছে, তাই তারা আসলে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল, শব্দটা এটা ব্যবহার এক্স্যাক্টলি, করতে যে ভালো। ওখান থেকে আস্তে আস্তে আমি ইনকাম করে এই ঋণগুলো শোধ দিয়ে যখন স্বাভাবিক হবে সবকিছু, তখন আমি দেশে ফিরবো বা এলাকায় ফিরবো। তো মা আসলো, তো আশানুরূপ আমার ওই রেজাল্ট আসলে হয় না। এবং রেজাল্ট যখন প্রথমত খারাপ হয়, আমি প্রথম অনেক মেন্টালি ডিপ্রেশনে চলে যাই। যদিও আমি জানি কেন রেজাল্ট খারাপ হয়েছে, আমার ফ্যামিলি জানে। তবে আমার মতো একজন স্টুডেন্টের মানে এই রেজাল্টটা কেউ ওইভাবে মেনে নিতে পারে না, এত খারাপ রেজাল্ট হবে। আর সব মিলায়ে আমিও একটু মেন্টালি ইয়াতে চলে যাই। আমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আমি আসলে পরীক্ষাটাও দেই নাই ওই জন্য। এর মাঝখানের কাহিনী ওই যে আগের জায়গায় আমি চাকরিতে চলে গেলাম, সিকিউরিটি গার্ডের। সিকিউরিটি গার্ডের চাকরিতে গেলাম। তো বারো ওইখান হাজার থেকে টাকা তো, বেতন। হ্যাঁ, ওইখান থেকে তো আবার পল্লী বিদ্যুতের আবেদনটা করে সেকেন্ড পজিশন হলো। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট হলো। এত সুন্দর একটা চাকরি, মানে এটা তো আসলে আমি নিজেও ভাবি না যে চাকরিটা ফ্রিতে হয়ে যাবে। তো ভালো কথা, আমি এবার মানে কুষ্টিয়াতে আসলাম। চাকরিটা তোমার কাছে সুন্দর এত মনে হলো যে তুমি 12,000 টাকা থেকে 25,000 টাকায় গেলে এই কারণে? অবশ্যই এই কারণে, এবং এটা তো একটা স্টেবল একটা এবং পজিশন। তোমার হচ্ছে যে অ্যাকর্ডিং টু মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই হিসেবে চাকরিটা ভালো। হ্যাঁ, চাকরিটা ভালো, প্লাস আমার তো এটা একটা স্টেবল পরিবেশন, একটা সিকিউরিটি গার্ডের একটা কোম্পানির আন্ডারে আমি কাজ করছি, যে আমাকে সাপ্লাই করছে। এটা তো আসলে স্টেবল কোনো পরিচয় হতে পারে না। আমি হুম। কাউকে বলতেও পারি না যে আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি, যদিও কোনো পেশাটাই আসলে ছোট না। তবে হয় না যে আমরা বলতে গেলে একটা ইতস্ত বোধ করি। তো ওইখান থেকে হচ্ছে এই পজিশনটা আমার জন্য আসলে মানে সবচাইতে বড় একটা পাওয়া ছিল। তো আলহামদুলিল্লাহ ওখান থেকে এসে কুষ্টিয়াতে ট্রেনিং শেষ হলো আমাদের, পোস্টিং হলো মেহেরপুর। তো এখানে আমার কুষ্টিয়াতে বাড়ি, মেহেরপুরে পোস্টিংও খুব কাছাকাছি হলো। তো এটা আরো একটা বড় পাওয়া। তো সব মিলাই চাকরি করতে করতে একটা পর্যায়ে প্রায় 3 বছর হয়ে যাওয়ার পরে, আমি 3 বছর ধরে চাকরি করছি, একটা সরকারি চাকরি, মাসে 25,000 টাকা স্যালারি। দিন শেষে আমি যদি বলি মাস শেষে আমার পকেটে টাকা থাকে না। হুম। আমার কিন্তু বেতন আস্তে আস্তে প্রতি মাসে 500-1,000 টাকা করে বাড়ছে। 3 বছর পরে গিয়ে যদি দেখি লাস্ট মাসের শেষ 10 দিনের জন্য কারোর কাছে গিয়ে হাত পাততেছি, হয় আমার ফ্রেন্ড সার্কেলে কারোর কাছে, নাহলে আরেকজন কলিগের কাছে। তো
মাস শেষে আসলে টাকা থাকে না, তো ওই মুহূর্তে আম, আর পল্লী বিদ্যুতে আমরা যে পোস্টে চাকরি করি এইটা আসলে এমন একটা মানে পজিশন, এখানে আপনাকে 24 আওয়ার্স অ্যালার্ট থাকতে হবে। আপনি এই ফোনটা কখনো অফ রাখতে পারবেন না, কারণ জরুরি একটা ইয়াম। তো সব মিলায় একটা পর্যায়ে ফায়ার মানে, সার্ভিস। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমার আর এর মাঝখানে কিন্তু আমি বিয়েটা করে ফেলছি আলহামদুলিল্লাহ, চাকরির কি পরে। করছো তুমি কখন? বিয়ে মানে করছি আমি চাকরি ইন্টারমিডিয়েট পাওয়ার, পাস করে? 6 থেকে 7 মাস। ইন্টারমিডিয়েট পাস করার পরে? না না, চাকরি পাওয়ার পরে। চাকরি পেয়েছো তো তুমি ইন্টারমিডিয়েট পাস করেই? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ইন্টারমিডিয়েট পাস করে। বাল্য বিবাহের জন্য কি তোমাকে ধরে নাই পুলিশ টুলিশ বা? কিসের জন্য? বাল্য বিবাহ। না না। আচ্ছা, দেখেছি। আচ্ছা, তো পরবর্তীতে বিয়েটাও করে ফেলি। এখন এটা কেন জানি চাকরি আমার জন্য শুট করে না। তো কি রে ভাই, আমি বিদেশে চাকরি যাওয়ার করছি, ডিসিশন নিলে কখন? বিদেশে যাওয়ার আমি সিদ্ধান্ত নিলাম হচ্ছে চাকরি যখন আমার 3 বছর তিন পুজা নাই, বছর চাকরি করলে, হ্যাঁ, তিন তারপরে? বছর পরে, আচ্ছা 3 বছর ধরেন, 2-1 মাস কম ছিল। তো ওই সময় এসে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে কিছু একটা করতে হবে। আমি আমার মিসেসের সাথে মাঝে মাঝে গল্প ইয়া ইয়া করি রাত্রে, যে কিছু একটা করতে হবে, এভাবে তো হয় না। দিনে কি সময় পাও না, রাতেই গল্প করতে হয়? দিনে তো রাত্রেও সময় পেতাম না। আচ্ছা। এমন একটা চাকরি, মনে করেন রাত্রে ঘুমাই আছি, এইদিকে আবহাওয়া খারাপ, ঝড় হচ্ছে, সবাই যখন বাসায় ফিরছে আমাকে ফোন দেওয়া হলো বাসা থেকে সাব স্টেশনে আসো। তো আচ্ছা, এইরকম একটা সিচুয়েশন ছিল। তো ওই সময় কি তোমার স্ত্রী তোমার মানে ড্রেস আপ ট্যাপ গুলো এগিয়ে দিত, নাকি সে রাগ করে বসে থাকতো? না, রাগ করতো না, তবে প্রথম প্রথম অনেক কান্না করতো। আচ্ছা। যে একা বাসায় তো, বাসা ভাড়ায় থাকি। তবে আমার পাশের বাসাতে আমার কলিগ ছিল, ওনার বউ এসে সান্ত্বনা দিত, বোঝাতো, আস্তে আস্তে ওরা আসলে খাপ খাওয়ায় নেয়। এবার বিদেশে যাওয়া। হ্যাঁ, এইবার হচ্ছে যে তাহলে কি করব, কিছু তো করতে হবে। তো চাকরি আমি করব না, হুম। চাকরি করব না তাহলে যাবো কোথায়? তাহলে অন্য বিকল্প ব্যবস্থা না করে তো আমি চাকরি ছাড়তে পারতেছি না। আচ্ছা, এইবার হচ্ছে সিদ্ধান্ত নিলাম, আমার খালু শ্বশুর উনি আছে হচ্ছে সৌদি আরবে। উনি হচ্ছে কনস্ট্রাকশন এরিয়াতে ইয়া করে, ভালো একটা পজিশনে আছে। তো ঠিক আছে, ওনার সাথে কথা বলে ওইখানে যাওয়া যাক। তো ওইখানে গিয়ে আলহামদুলিল্লাহ স্যালারি ভালো, সব ভালো। কত তবে স্যালারি, আমার, কত টাকা খরচ করে গিয়েছিল? ও আচ্ছা, ওই হিসাবে স্যালারিটা, আমার স্যালারি আমি সত্যি যদি যদি সত্য কথা বলি, মাসে আমি স্যালারি পেতাম, আচ্ছা এটা একটু পরে বলি, একটু পরে বলি। তো ওইখান থেকে সামহাও একটা কারণে, ও এর মাঝখানে আমার পরিচিত হয়, আমার টার্গেট ছিল, কিন্তু আমি যেহেতু এখানে পল্লী বিদ্যুৎ ব্যাকগ্রাউন্ডের, তো ইলেকট্রিক এই সেম কাজই আমি ওইখানে করব, এটা ছিল আমার কিন্তু মেইন টার্গেট। তো এরই মাঝখানে সুযোগ আসলো, আমি অ্যাপ্লাই করলাম ওইটার জন্য। তো আলহামদুলিল্লাহ সেম পজিশন যেটা বাংলাদেশে করতাম আমি, ওইটা আমি ওইখানে করতেছি। ওইখানে হয়ে গেল 6 মাস পরে, আমি সৌদি আরবে যাওয়ার 6 মাস পরে। তো এইবার ওখানে যদি বলি বেতন যেটা আমাকে দিত, আমি অন এভারেজ 50,000 টাকা 60,000 টাকা বেতন পেতাম বাংলাদেশি টাকায়? বাংলাদেশি টাকায়। তবে দেশে পাঠাতে গিয়ে আমি 30-35 ক্রস করতে পারতাম না। কত টাকা খরচ করে গিয়েছিলে যেন? আমি গিয়েছিলাম প্রায় 5.5 লাখ টাকা খরচ হয়েছিল, ওখানে যাওয়ার পরে আমার আরো 1,70,000 টাকা খরচ হয়। টোটালি 7 লাখ টাকা কাছাকাছি বলতে পারেন খরচ হয়। ওকে। তো এইভাবে আসলে আমি আস্তে আস্তে তখন আমি যখন যাই আমার ছেলেটাকে রেখে যে গিয়েছিলাম কিন্তু একদমই ছোট। আমি হচ্ছে বলতে হাসপাতাল, কত? ছোট বলতে তখন আমার ছেলের বয়স ছিল হচ্ছে 24 দিন। ওকে। 24 দিন ছিল, একদমই পুতুল। আপনি দেখেছেন কি না, একটা ছোট বাচ্চা কোলে করে নিয়ে আমি আছি। তো হ্যাঁ, চলে ওইটাকে গিয়েছে। আমি রেখে তখন আমি যাই। তো একটা পর্যায়ে গিয়ে আমি মানে ভাবতে শুরু করলাম যে আসলে আমার মানে আমি তো এখানে আছি, আমি দেশে যাব কবে, আমার ছেলেকে তো দেখতে যাব। কতদিন পরে তোমার এই উপলব্ধিটা হলো বিদেশে যাওয়ার? এটা যাওয়ার প্রায় বলতে পারেন যাওয়ার 6-7 মাস, মানে যাওয়ার পর পরে যখন আমার ছেলে আস্তে আস্তে বসা শিখলো, 6 মাস পরে থেকে আমার মাথায় এটা খেলা শুরু করলো ওকে। যে আমি তাহলে তো আমার ছেলেকে তো দেখতে হবে অ্যাটলিস্ট। আমি ফোনে ভার্চুয়ালি দেখতেছি, আমি কবে তার কাছে গিয়ে দেখবো তাকে। ওকে। তো এটা ভাবতে ভাবতে এখন আমি করবোটা কি? আমি তো চলে আসছি, আমার 7 লাখ টাকা ঋণ, আমার এই ঋণটাও তো এখন পর্যন্ত আমি শোধ দিতে পারি নাই।
এখন আমি পুরুষ মানুষ, সংসারের দায়িত্ব আমার মাথায়। আমি তো এটার ব্যবস্থা না করে তো আমি দেশে যেতে পারবো না। আচ্ছা। আবার এমন একটা পর্যায়ে আসলো যে আমি আমার ছেলেকে রেখেও থাকতে পারতেছি না। আস্তে আস্তে বড় হতে লাগলো, যখন সে হালকা কথা বলতে শিখলো, বাবা মা এভাবে বলা শুরু করলো, তখন আমার মানে আস্তে আস্তে মনে হচ্ছে যে আমি আর পারতেছি না নিতে। মেন্টালি একদমই সিক হয়ে গেলাম। হুম হুম। আমি কিন্তু এই কথাটা কখনো আমি আমার মিসেসকে বুঝতে দিতে চাইনি, বুঝতে দেইও নি যে আমি ভিতরে ভিতরে এতটা কষ্ট নিয়ে আছি। মাঝখানে আমার দাদি মারা গেল, আমার দাদিকেও আমি দেখতে পারলাম না। তো সব মিলাই বলতে পারেন যে আমি ডিউটি করছি, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি একটা রোবটের মতো। কারণ আমাকে করতে হবে, আমার সংসার চালাতে হবে। আমি চাইলেও এখন দেশে যেতে পারবো না, কারণ আমার মাসে 35,000 টাকা কিস্তি। কিস্তি তো বোঝেন, হুম। গ্রাম অঞ্চলে। হয়তো আমার এলাকা বেশি দূরে না তো। তো মাসে 35,000 টাকা কিস্তি। আমি যদি চাই যে 2 মাসের ছুটি নিয়ে আমি ছেলেটাকে দেখে আসি, এই 2 মাসের কিস্তি আমি কোথা থেকে গোছাবো? ব্যাপারটা তাই না? এই 2 মাসের কিস্তি আমি কোথা থেকে গোছাবো? এটা তো আসলে, কারণ একজন বিদেশ থেকে যখন আসে, আত্মীয় স্বজন বউ বাচ্চা সবাই মনে করে অনেক যে এক্সপেকটেশন। অনেক এক্সপেকটেশন, যে বিদেশে বিদেশি ছেলে, একটা কথা আছে না, বিদেশি ছেলে হয় আমার ভাই বা আমার চাচাতো ভাই মামাতো ভাই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। শ্বশুর বাড়ির লোক। হ্যাঁ, শ্বশুর বাড়ির লোক। শালি আছে নাকি? শালি নাই, একটা শালা আছে। পাইছে কিন্তু। তো আমি তো আসলে চাইলেও পারতাম না। তো এর মাঝে 2023 সালের মাঝামাঝিতে জুন জুলাইয়ের দিকে আমি সিদ্ধান্ত নিলাম আমি এমন একটা কান্ট্রিতে শিফট করব যেখানে আমি ফ্যামিলি নিয়ে যেতে পারবো। আচ্ছা। ইউরোপ কোনো কান্ট্রিতে, কানাডা। তো ইনডিড নামে হচ্ছে প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে ইন্টারন্যাশনাল জবগুলো পাওয়া যায়, জানেন তো। হুম। তো ওইখানে আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম। তো যেখানে যাই সেখানে বলে যে আইএলটিএস করা লাগবে, মানে আইএলটিএস ছাড়া হবে না। তো মোস্ট অফ দ্য জব যখন দেখছে আইএলটিএস করা লাগবে, তখন তো সিদ্ধান্ত নিলাম আমার তো আইএলটিএস করা লাগবে। কিন্তু আইএলটিএস করা লাগবে, ঠিক আছে, আমি একটা ল্যাপটপ নিই। তো এই মানে আমার মাথার মধ্যে আবার অনেক ঝোঁক বেশি। এই যে আমি আপনাকে বললাম যে আমি এটা আজকে করবো, এটা আমার না করা পর্যন্ত আমার এটা মানে ভিতরের থেকে একটা তৃপ্তি আসে না। তো ঠিক আছে, আইএলটিএস করবো আমি। আমি তাহলে এবার ল্যাপটপ কিনে ফেলি, মোবাইল দিয়ে তো আসলে সবকিছু হয় না। তো ল্যাপটপ কিনে ফেললাম। ওখানে আবার আহ, আমি যেহেতু কোম্পানিতে জব করতাম, আমি কার্ড ছিল, ইএমআই দিয়েও আবার ল্যাপটপ নেওয়া যায়। হুম হুম। 4 মাসের ইএমআই দিয়ে আমি অ্যামাজন থেকে ল্যাপটপ কিনলাম, 4 মাসের ইএমআই দিয়ে। এবার ল্যাপটপ নিয়ে এসে দুই একটা ক্লাস আমি ইউটিউবে করা শুরু করলাম। তো আমি ইংরেজিতে আসলে, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম, ওই ধরনের থিঙ্কিংগুলো আমার ভালো লাগতো। তো ইংলিশে আমি এত দুর্বল, তো আইএলটিএস করা এটা আমি মানে আর হচ্ছে না। আমি এক সপ্তাহ পরে বুঝতে পারলাম যে আইএলটিএস এটা আমার জন্য না। আচ্ছা। তো যখন রিয়েলাইজ করলাম যে আইএলটিএস আমার জন্য না, তখনও কিন্তু আমি আমার মিসেসকে বলি নাই যে আমি ল্যাপটপ কিনছি। কারণ সে সংসারে একটা অশান্তি তৈরি হবে। কারণ আমার অলরেডি কিছু অনেকগুলো টাকা ঋণ, এর মাঝখান থেকে আমি ল্যাপটপ কিনছি, এটা তো আসলে মেনে নিবে না। যে তোমার ঋণ, তোমার মানে হুঁশ কেমন, এভাবেই বলবে। তো ঠিক আছে, তাহলে ল্যাপটপ কিনলাম, ল্যাপটপকে আমি ফেলে রাখবো, খালি মুভি দেখবো? তো আমি তো শুনছিলাম যে ল্যাপটপ দিয়ে ইনকাম করা যায়। তো ল্যাপটপ দিয়ে ইনকাম করা যায়, আমি ইউটিউবে ঘাটাঘাটি করলাম, করে দেখলাম যে ডাটা এন্ট্রির কিছু আসলো, যে খুব সহজ, আমি মানে সার্চ দিলাম যে খুব সহজেই ইনকামের কিছু। তো এখানে থাকে না, প্রতিদিন 500 টাকা ইনকাম করুন, 1,000 টাকা ইনকাম করুন, ওই ভিডিওগুলো দেখলাম। তো দেখছি ডাটা এন্ট্রির কিছু ভিডিও টিডিও আসলো। তো ঠিক আছে, কাজ কোথায় পাইতে হবে? আপওয়ার্কে গেলে কাজ পাওয়া যায়, ফাইবারে গেলে কাজ পাওয়া যায়। তো আমি জানতাম না ফাইবারে তো যাবো, আমি একটা স্কিল নিয়ে যাইতে হবে। আমার মনে হতো যে আপওয়ার্ক বা ফাইবার আমাকে কাজ দিবে, বা ওইখানে কেউ একজন আমাকে কাজ দিবে, তো আমার ওখানে অ্যাকাউন্ট করলে হবে, ওরা আমাকে কাজ কাম শিখাই দিবে, এরকম কিছু একটা। তো হচ্ছে আমি ওখানে মানে অ্যাকাউন্ট করে ইয়ে করলাম। 2023 সালের নভেম্বরে এসে আমি, আম, একটা আইটিতে ভর্তি হলাম।
আইটিতে ভর্তি হলাম। তো এই স্কিল যে ডেভেলপ করার জন্য। স্কিল ডেভেলপ করার জন্য, যখন বুঝলাম যে কাজ তো আমি এভাবে হবে না। এখানে তুমি আইটিতে ভর্তি হলে, হুম। তার মানে কোন একটা টপিক নিয়ে, সেই টপিকটা কি ছিল? আচ্ছা, সেটাও ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সেটা ছিল ডিজিটাল মার্কেটিং। মানে ফুল স্ট্যাক। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন সবার থাকে, মানে তুমি কিভাবে বুঝলে যে তোমার ডিজিটাল মার্কেটিংটাই তুমি করবা? তুমি কেন অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট বা অন্যান্য আর এই যে সাইবার সিকিউরিটি এগুলো না কেন? মানে এইটা আচ্ছা, তুমি মানে চুজ করলে কিভাবে? কারণ হচ্ছে যে বস, এই ডিজিটাল মার্কেটিংটা আমার কাছে শোনা সবচাইতে সহজ একটা শব্দ, যে ডিজিটাল মার্কেটিং এটা শেখায় বা গ্রাফিক্স ডিজাইন শেখায়। আর আমি যেই গ্রুপে যাদের কাছে ভর্তি হয়েছিলাম তাদেরকে ওইখানে, আমি তো ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য ভর্তি হয়েছিলাম, এবং ওইখানে প্রতিদিন হচ্ছে হাজার হাজার স্ক্রিনশট পাবেন আপনি। হাজার হাজার স্ক্রিনশট পাবেন, যে আজকে 100 টাকা বা 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা এবং 1 লাখ টাকা হচ্ছে আর্ন করলাম। আমি অমুক স্যারের স্টুডেন্ট। ওদের একটা পাবলিক গ্রুপই আছে, ওইখানে কাজ হচ্ছে শুধু স্ক্রিন, আপনি যদি স্ক্রিন শেয়ার স্ক্রিনশট শেয়ার দিতে পারেন আপনার পোস্টটা অ্যাপ্রুভ হবে। সেটা আপনার ঠিক পোস্টটা, আছে, কিন্তু এই স্ক্রিনশট তোমাকে কিভাবে ইফেক্ট করেছে? কারণ আমি দেখছি, আমি তো এমন কিছুই খুঁজছিলাম। আমি তো ওকে। আমি তো এমন কিছুই খুঁজছিলাম যেখান থেকে আমি আর্ন করে, আমি ওই যে আমার মাথা আচ্ছা, আছে কিন্তু আমাকে দেশে ফিরতে হবে। তারপরে তুমি ভর্তি হলে, তারপরে? আচ্ছা, এবার ভর্তি হলাম। ভর্তি হয়ে প্রথম কয়েক মাস ওরা মানে এমন একটা, মানে কি বলে বোঝায়, এমন একটা ইয়ে আপনাকে মানে মেন্টালি হিপনোটাইজ করে ফেলবে। কিরকম? আমরা হচ্ছে প্রচুর সাপোর্ট দেই। আপনার যদি সত্য কথা খারাপ যদি বলা লাগে, আপনি প্রসাব করছেন, চেনটাও আমি খুলে দিব। মানে কথাটা এরকম, মানে সরি, মানে এই ল্যাঙ্গুয়েজটা ইউজের জন্য, মানে কোনো সমস্যা নেই তো, আমরা তো প্যান্টের সেন্ট খুলি। তো হচ্ছে খালি সাপোর্ট সাপোর্ট। ঠিক আছে ভাই, আমার তো হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারছি না, আসেন সাপোর্ট। আমি ঠিক প্রথমের কথা বলতেছি, একদম ফার্স্ট মান্থের কথা বলছি। হুম, হুম। তো আমি তো ভাবলাম যে আমি তো মানে চাঁদের টুকরা হাতে পাইছি। এটাই তো এত আমার ব্যাপার। সুন্দর সাপোর্ট, মানে এটা কল্পনাতে নিয়ে আসা যায়। আমার তো আর্নিং কেউ ঠেকায় না, ঠেকাতে পারবে না। এর মাঝখানে আমি আমার মিসেসকে কনভিন্স করার জন্য আমিও ওকে হচ্ছে ওই গ্রুপে অ্যাড করে দিলাম, আচ্ছা। যাতে ও দেখুক এবং আমাকে কিছুটা হলেও সাপোর্ট দিক, হুম, যাতে আমাকে না বলতে পারে। তবে আমার আসলে ওইটা বলে না, এবং প্রত্যেকটা সিদ্ধান্তে, যখন হুম। আমি চাকরি ছাড়ি, যখন আমি ইয়ে করে প্রত্যেকটা স্টেপে আমি, যখন আমার ফ্যামিলির সাপোর্টটা ওইভাবে পাইনি, সে আমাকে সাপোর্ট দিছে। আমার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, পুরো দুনিয়া যখন আমার বিরুদ্ধে, ছেলেটা কি করছে, তখন ওই একটা মানুষ আমাকে সাপোর্ট দিছে যে সব ঠিক হবে, সমস্যা নাই। আমার ঋণের জন্য, ঋণের চাপে আমি যখন পুরো বাসাতে মানে একা একাই মানে কান্না করতাম, মন খারাপ করতাম, ও ও নিজেও জানে যে আসলে এটা এতটা সহজ না এখান থেকে বের হয়ে আসে, এই পরিবেশ থেকে ভালো একটা স্টেবল পরিবেশে যাওয়া আমাদের জন্য এতটা সহজ হবে না। তারপরেও কিন্তু সে আমাকে প্রচুর সাপোর্ট দিছে এবং সাহস দিছে। তো এইটা আসলে আমার জন্য খুব বড় একটা পাওয়া ছিল। তো আমি তাদের কোর্সে এই 1-1.5 মাসে তো আমি তো হিপনোটাইজ হয়ে গেছি, খুবই ভালো, খুবই ভালো, অনেক পোস্ট করা শুরু করলাম তাদেরকে নিয়ে আমি নিজেও। এইবার আমাদের এরই মাঝখানে ফেসবুক অ্যাডস শেষ হয়ে গেছে, গুগল অ্যাডস শুরু হলো। এর মাঝখানে আমি তাদেরকে দেখছি যে ওই যে মানে ওইখানে আবার সাকসেস মানে ইয়া দেয়, আপনি যদি বেশি তাদেরকে নিয়ে পোস্ট করেন, পজিটিভ পজিটিভ, ওরা গিফট পাঠায়, খুব সুন্দর সুন্দর গিফট পাঠায়। তো আমিও পোস্ট টোস্ট করলাম। তো হুট করেই ও এর মাঝখানে হচ্ছে, হ্যাঁ, হুট করে আমার আমার বাসায় একটা গিফট পাঠালো। এইবার আমার একটু খারাপ লাগলো যে আমি তো ভাই এখনো সাকসেস না, তো সাকসেস স্টোরি হিসেবে আমার গিফট পাঠাচ্ছে, এটা কেমন হয়ে গেল? বুঝে আমি তো তখন একটু কনফিউজড হয়ে গেলাম। তো ভালো কথা, গিফট নিতে তো সবারই ভালো লাগে। তো আমিও নিলাম। আমাকে বলা হলো যে এটা আপনি গ্রুপে পোস্ট করেন যে আপনি গিফট পাইছেন। আমিও গ্রুপে পোস্ট করলাম। আবার ওদেরকে নিয়ে আরো ভালো কিছু লেখার জন্য আমি, আমাদের ওই যে ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ একটা গ্রুপ আছে না বস, ফেসবুকে। তো আমি তো জানছি যে বাংলাদেশের সেরা আইটি এটা, তখন তো আমি ওই কূপের মধ্যেই আছি, বের হতে পারি নাই। তো ওদেরকে আমি আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে এই আইটিটা কেমন,
তাহলে তো সে নির্দ্বিধায় বলবে যে বেস্ট, কারণ আমি তো জানি এটা বেস্ট, আমি তো বিশ্বাস করি। তো আমি ওখানে নাম হাইড রেখে পোস্ট করলাম যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি, এই আইটি সেন্টারটা কেমন হবে, কারণ আমি জানি যে পজিটিভ কমেন্ট আসবে, সেই পজিটিভ কমেন্টটি স্ক্রিনশট নিয়ে আমি ওই গ্রুপে এবার পোস্ট করব, তাহলে আমি আবার হয়তো একটা গিফট একটা পাইতে গিফট পারি। পাবো। ফ্যান্টাস্টিক। এইবার এতে কি হচ্ছে, গিফট পেলে তো ভালোই লাগতেছে, বা আমার মিসেসও একটু সাহস হচ্ছে যে না, কিছু সম্ভব এখান থেকে করা। তো এইবার ওই পোস্টটা করার পরে আমার দুনিয়া উল্টাই গেল। মোস্ট অফ দ্য কমেন্ট দেখতেছি নেগেটিভ। কি ব্যাপার নেগেটিভ, তখন কিন্তু আমি স্কিল আবার চিনি না। এর মাঝখানে তোফায়েল ভাই, আমার স্পষ্ট মনে আছে, তোফায়েল ভাই একটা কমেন্ট করলো যে, আমাদের তো ভাই স্যার জি সবাই। এক্স্যাক্টলি, তোফায়েল ভাই নিজেও জানে না, তোফায়েল ভাই একটা কমেন্ট করলো যে স্কিল আপ আর বেস্ট ডিজিটাল মার্কেটিং এর জন্য। এবং ওইখানে, ওইখানেও তো কিছু পোস্ট ছিল যে ঠিক আছে ওই, সরি, এই আইটিটা খুব ভালো। তো ওই যে যারা যে বলছে ভালো, এখানে দেখছি বা অনেকে হা হা দিচ্ছে। তবে তোফায়েল ভাইয়ের কমেন্টে গিয়ে দেখতেছি যে অনেক লাভ রিয়াক্ট পাইলাম। তাহলে এটা মানে, তাহলে দেখা লাগে। এবার ওইখান থেকে বললাম যে তাহলে একটু ওনাদের ওয়েবসাইট বা ওনার ফোন নাম্বারটা যদি দেন। তারপরে উনি হচ্ছে পেজটা মেনশন করে দিল। এবার হচ্ছে আমি আপনাকে সবার আগে নক দিলাম, এবং তখন আমি জানতাম না আসলে আমি আপনার সাথে কথা বলছি। আমি নক দিলাম, কারণ আমার মাথায় গেঁথে আছে যে সাপোর্ট ছাড়া এখানে কোনো কিছু সম্ভব না। তো আমার প্রথম প্রশ্ন ছিল, আমি আপনাদের কোর্সটা নিতে চাচ্ছি, আপনাদের সাপোর্ট সিস্টেমটা যদি বলতেন। এবং আমার স্পষ্ট মনে আছে তখন আমি কোন পজিশনে বসেছিলাম, কোথায় বসেছিলাম, আমি সৌদি আরবের কথা বলছি। কারণ ওই ওই সময়টা আমি কখনো ভুলবো না। আমি যখন আপনাকে প্রশ্ন করলাম যে আমরা সাপোর্ট সিস্টেমটা যদি একটু বলতেন তাহলে এটা ভালো হতো, তো আপনি আমাকে বললেন যে আমরা বাসায় গিয়ে সাপোর্ট দিই। আপনার মনে আছে কিনা জানি না। তো আমি ভাবলাম যে এইটা হয়তো মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে আমাকে কনভিন্স করার জন্য, যাতে আমি কোর্সটা কিনি। কারণ আপনি আসলে সাপোর্টের বেড়া জ্বালিয়েছিলেন। এক্স্যাক্টলি, তখন পর্যন্ত ওর বেড়া জালেই আছি আমি। এবার আমি বললাম যে আমি তো আসলে দেশের বাইরে থাকি, কারণ আমি ভাবলাম যে আপনি তো মার্কেটিং করতেছেন আমার সাথে, তো আমি তো দেশের বাইরে থাকি, সো আমাকে অনলাইনে সাপোর্ট দিলেই হবে আপনাদের কোনো গ্রুপ। তো তখন আপনি বললেন যে আমরা বিদেশে গিয়েও সাপোর্ট দিয়ে আসি। এইবার স্যার, এইবার হচ্ছে আমি একটু রেগে গেলাম। কি ব্যাপার রে ভাই, আমি তার কাছ থেকে টাকা দিয়ে কোর্স কিনবো, এটা কথাবার্তা এত মানে এত খারাপ কেন? এটা কি মেনে নেওয়া যায় নাকি? কথাটা কি বেশি খারাপ ছিল না মজার মানে ছিল? খারাপ বলতে কি মানে, মানে ওই খারাপ বলতে আপনার আপনার আরো আরো ইয়ে হওয়া দরকার যে না, আমি তো একজনের কাছে টাকা দিয়ে কোর্সটা সেল করব, তাহলে ওকে কনভিন্স করে কিভাবে করতে হয় আমি সেটা করব। তো না করে আপনি উল্টা আমাকে ঝাড়ি দিচ্ছেন, এবং লাস্টে আরেকটা কমেন্ট করলাম যে এইসব পোলাপান দ্বারা কিছু হয় না, এরকম এরকম একটা ইয়ে করছিলেন। তা আমি ভাবলাম কি রে ভাই, কি কি হলো, মানে আমি সব বনে গেলাম আমার, এরকম হচ্ছে কেন, এটা তো কখনো হওয়ার কথা না। এইবার হচ্ছে ভাবছি যে তাহলে আপনার কোনো অ্যাডমিন আছে, যে অ্যাডমিনটা হচ্ছে এই টেক্সট আমাকে দিছে। তো আমি এবার করলাম কি, ওই স্ক্রিনশটগুলো নিলাম, নিয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপে আবার নক দিলাম আপনাকে, আমি হচ্ছে আপনার বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার জন্য, যে আপনারা এমন কোন মানে মানুষজনকে কেন রেখেছেন যে আসলে এরকম বিহেভ করে। তা আমার প্রশ্ন করাটাই স্বাভাবিক। তো এবার ওইখানে আপনি একটা মেসেজ দিছিলেন যে আমরা, ডিটেলস ছিল যে আমরা কেমন সাপোর্ট দিই, মানে একটা ওদের ইয়া ছিল, তো সাপোর্ট লাগে না। তা আমি বললাম ঠিক আছে, এবার ঠিক আছে, তবে আপনার ওইখানে যে আছে সে আসলে অতটা ভদ্র না, ওনার ব্যবহার আচার খুব একটা ভালো না, তবে আপনার কথা আমি স্যাটিসফাইড। এবার ঠিক আছে, আমি হচ্ছে কোর্সে এনরোল হলাম, এবং তখন গিয়ে আপনাকে মেসেঞ্জার আরেকটা মেসেজ দিলাম যে কোর্স আমি কিনলাম, তবে এইটার জন্য শুধু যে আমি যদি কখনো শামীম বসের সাথে দেখা করতে পারি, সাকসেস হতে পারি, শামীম বসকে দেখায় বলবো যে এই লোকটা কে, যে আমাকে এই মেসেজটা দিছিল। এই মেসেজটা আমি হচ্ছে আবার আপনাকে করে আসলাম, মানে রিমাইন্ড করে আসলাম, আপনাকে রিমাইন্ডার দিয়ে আসলাম আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব।
আমি একদিন সাকসেস হবো এবং আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। তো শুরু হলো। এবার 2-3টা ক্লাস দেখার পরে আমার মানে দুনিয়াটা চেঞ্জ হয়ে গেল। মনে হলো যে এতক্ষণ আমি এতদিন আমরা যেটা শিখে আসছি, এটা আসলে আমি কোন জায়গায় ছিলাম। মানে এত ডিটেলসে, মানে আপনি আসেন বলে তা না, মানে আমার কাছে মনে হলো যে এত সহজে এতটা স্টেপ বিস্তারিত আলোচনা করে এটাও এত সুন্দর করে আসলে বোঝানো সম্ভব। এবং তখন আমার নিজের প্রতি রাগ হলো, কারণ অলরেডি আমি 6টা মাস একটা জায়গায় নষ্ট করে ফেলছি। 6টা মাস একটা জায়গায় আমি নষ্ট করে ফেলছি। তখন আমার খারাপ লাগা শুরু হলো যে তাহলে তো মানে আমি তো প্রতারিত হয়েছি। না, এখানে আমি একটা কথা বলে রাখি। প্রথম কথা হলো তো যে আমরা তো ধরো কাউকে বদনাম করি না। 2 নম্বর হচ্ছে যে ওই পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় আর কি। আর স্কিল ব্যাপারে যারা আসে তারা ওইরকম দু এক জায়গা থেকে করেই আসে। আমিও আলটিমেটলি চাই যে দু এক জায়গা থেকে করে আসুক, তাহলে আসলে এটা উপলব্ধি করতে পারবে। এর মানে এই নয় যে তারা খারাপ করাচ্ছে বা তাদের বদনাম করাটা ঠিক হবে না আর কি। ঠিক আছে স্যার? না, মানে এটা মানে কিছু বিষয়ে আমি আসলে মানে এই বিষয়টাতে আমি কখনোই আমি আপনাদের সাথে একমত হতে পারি না। মানে কেন হতে পারি না, মানে সরি বলি, কারণ আমার ক্ষেত্রে কি হয়েছে দেখেন, আমি কিন্তু একটা স্বপ্ন নিয়ে মাঠে নামছিলাম। কি স্বপ্ন ছিল মনে আছে তো বস? আমি আমার ছেলের কাছে ফিরবো। হুম হুম। তো এই স্বপ্ন নিয়ে মাঠে নামছি আমি। 6টা মাস, 4টা মাস, 5টা মাস একজনের পেছনে দিলাম। আমি দেখলাম যে আমি আসলে কিছুই শিখি নাই। আমি ফেসবুক পেজ তৈরি করতে পারি, এটা আসলে কোনো ক্যারিয়ার নাই, কোনো কিছু নাই। আমি টাকার জন্য আফসোস কখনোই করছি না, তবে ওই সময়টার জন্য আমি আফসোস করছি। কত টাকা দিয়েছিলে? আমি 7,500 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম এবং পরবর্তীতে তাদের কাছ তখনও থেকে, তুমি সৌদি আরব, মানে সারাদিন ইলেকট্রিশিয়ান হিসেবে যে কাজগুলো করতে হয় হ্যাঁ তারপরে এটা করো। হ্যাঁ, এটা কি তখন তুমি আমি সৌদি আরব। রাতে করতে না দিনে? আমি হচ্ছে রাত্রে করতাম হচ্ছে এইগুলো শিখতাম রাত্রে। এগুলো শিখতে আর দিনে তোমার ওই দিনের কাজ। বেলায় হচ্ছে আমি ওই ডিউটিগুলো করতাম, কারণ ওই টাইম। সৌদি আরবে সাধারণত মানুষ একটা রুমে অনেকেই থাকে, তুমি কি এরকমই থাকতে না আলাদা সিঙ্গেল রুমে? না, আমি বস আমি একটু ল্যাপটপটা চার্জ দিয়ে দিই, সরি। আচ্ছা সরি বস, ওই একটু ইয়ে ছিল। আচ্ছা, তখন আমি যদি বলি, কারণ আমি তো প্রথমত 6টা মাস যে আমি দিছি, আমার প্রত্যেকটা সেকেন্ডের কিন্তু ভ্যালু আছে। তা তো বটে। সেকেন্ডের ভ্যালুটা কেমন? আমি হচ্ছে 8 থেকে 10 ঘন্টা আমি ডিউটি করতাম এবং শুরুর দিকে যখন ডিউটি আমি ইভেন এমনই গেছে আমার 12-13 ঘন্টাও ডিউটি গেছে। ওইখান থেকে টাইম ম্যানেজ করে আমি আমার রুমে আরো 2জন আছে, তাদের যাতে কোনো সমস্যা না হয় ওইভাবে আমি পর্দা টাঙাই নিছিলাম। এই যে এমন সামনে হচ্ছে ল্যাপটপ, আমি বেডটাকে পুরো পর্দা দিয়ে ঘিরে ফেলতাম। ওকে। ঘিরে হচ্ছে আমি, না হয়। হ্যাঁ, যাতে ডিস্টার্ব না হয়। কারণ আমার সাথে ছিল একজন পাকিস্তানি আর একজন ছিল হচ্ছে সুদানের, দক্ষিণ সুদানের। তো যাতে ডিস্টার্ব না হয়। আমার কষ্টটা এইখানে, আমি এই জন্য আমি কথাগুলো বারবার বলি, কারণ ওই যে কষ্ট করে সময়গুলো আমি ম্যানেজ করছি, একটা পর্যায়ে যখন গিয়ে আমি বুঝবো যে এই সময়ের 90%, আমি 100% বলবো না যে 100% আমার নষ্ট হয়েছে, 90%ই আমি একটা ভুল জায়গায় দিছি। তখন ওই যে ছ্যাঁকাটা খাওয়া, ওই যে কষ্টটা, বেদনাটা, এটা তো বস আপনি কখনো বুঝবেন না, আরেকজনও বুঝবে না। আমি কি আমি কি জীবনে শেখা খাই নাই? না, এই ছ্যাঁকা, এই ছ্যাঁকা তো আমার মনে হয় না কখনো খাইছে এই ছ্যাঁকাটা। না, মানুষের জীবনে চলার পথে ধরো তুমি, মানে এক একটা মানুষ এক একটা সিচুয়েশনে, মানে একটা মায়া মানুষের সাথে যে শেখা খাইতে হবে বিষয়টা এরকম না। জীবন চলার পথে অনেক কাজের ক্ষেত্রে, অনেক কাজে ইনভলভের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু হয়, সবার জীবনেই আছে আর কি। বাট কারো কারো ব্যথা একটু বেশি কঠিন। এক্স্যাক্টলি, তো ওই সেই কঠিন মুহূর্তটা ছিল। এর মাঝখানে আরবার কি হয়েছে, এর মাঝখানে কিন্তু আমি আমার মিসেসকে কিন্তু অলরেডি কনফেস করে ফেলছি যে আমি অ্যাট এনি হাউ 1 বছরের মধ্যে দেশে দেশে ফিরবো, ফিরে। এখান থেকে সাকসেস হয়ে দেশে ফিরবো। তো সেও তো একটা আশায় আছে। যখন গিয়ে বুঝলাম যে না, আমি স্ক্যামের শিকার হয়েছে, আসলে আমি এই নলেজ নিয়ে, তারা যে শেখায় না তা না, আমি বলছি না যে তারা একদমই শেখায় না বা অন্যান্য আইটিগুলো শেখায় না, তবে যেই নলেজটা শিখতেছেন আপনি, আপনাকে একটু রিসার্চ করতে হবে যে এই মার্কেটটা নিয়ে আমি হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, লিঙ্কডইনে গিয়ে টিকে থাকবো কিনা, সাস্টেইন করতে পারবো কিনা।
আপনাকে একটা শেখাচ্ছে ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়। ভাই ফেসবুক পেজ ওই ক্লায়েন্টের এরকম মানে একটা ক্লায়েন্ট আপনি দেখাতে পারবেন যার ফেসবুক পেজ নাই এখন। আপনাকে আপনি শিখতেছেন ফেসবুক পেজ তৈরি করা, তো এটা নিয়ে কি আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন? কখনো সম্ভব? আপনার শিখতেছেন কিভাবে ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে হয়, এটা কি কখনো ক্যারিয়ার করতে পারে? না, ধরো যে তোমার যদি ফেসবুক কোর্স করায়, এটাও একটা পার্ট। ধরো এক দুই তিনটা এটা ক্লাসে, অবশ্যই পার্ট, এটা অবশ্যই পার্ট। দুইটা ক্লাস এটা থাকতে পারে, কারণ এখানে ধরো কম বেশি সবাই থাকে, বাট আরো ব্যাপারগুলো তো যা আছে সেগুলো কতটা, স্ট্র্যাটেজিক্যাল এক্স্যাক্টলি, পয়েন্ট, ফানেল, পিক্সেল, কনভার্সন এপিআই, রিপোর্টিং, এক্স্যাক্টলি, সিআরও, এই বিষয়গুলো সাথে শিখতে হবে আর কি, এটাও শিখতে পার্ট। হবে। তো আরেকটা জিনিস কি তখন হচ্ছে, আপনার একটা ডায়লগ আছে না যে মানে আপনি হচ্ছে অ্যাড চালালেন, মানে সে দেখলো হচ্ছে বাহিরে হচ্ছে কুকুরের আহ, খাবার বিক্রি হচ্ছে, অ্যাডে ক্লিক করে দেখছে পরিমণির ছবি। তো এরকম, রিলেভেন্সি। হ্যাঁ। তো এইরকম এই জিনিসগুলো আমি একটা জিনিস পরে বুঝলাম, আমি যখন কোর্স করলাম, এই জিনিসগুলো কিন্তু কপি করে তারা তারা এখন মেন্টর, মানে আপনার এই কথাগুলো কিন্তু তারা অন্য একটা উদাহরণ দিয়ে দেয়। এটা আছে বুঝছেন? বাদ। তো যাক ওইদিকে আমি আর যাচ্ছি না। তো যার কারণে আমি হচ্ছে এখন পরবর্তীতে এবার আপনাদের সাথে যুক্ত হলাম। এইবার তো আমি একটু হতাশ, কারণ অলরেডি আমার ফ্যামিলি, আমার মিসেস জানে যে না কিছু একটা সে করবে, আজ হোক কাল হোক সে দেশে ফিরবে। এবং আমার ছেলে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো। আমার ছেলে বলে যে বাবা তুমি কবে আসবা। ওর মা যদি কিছু বলে, যে বকা দেয়, রাত 2টা নাই 3টা নাই আমাকে তুমি ফোন দাও, বাবাকে ফোন দাও, মানে ফোন দিয়ে কান্না করে যে বাবা আমি হচ্ছে মা বকেছে বা এরকম কিছু, বাবা তুমি আসো, বাবা মাকে বকে দাও, হয় না বাচ্চাদের হুম। কিছু চাহিদা ছোটখাটো। ঠিক আছে, এখন ধরো যে তুমি যখন স্কিল ওভার কোর্স গুলো নিয়ে ডেভেলপ করা শুরু করলে, এই জায়গাটা তুমি কত সময় দিয়েছো, কি করেছো, বা কি করা উচিত, এগুলো বলো। আচ্ছা এখন বলি, আমি যখন স্কিল আপারে জয়েন করলাম আস্তে আস্তে এবার স্কিল আপারের মেম্বারদের চেনা শুরু করলাম, স্কিল আপারের গ্রুপে গেলাম, ইউটিউব চ্যানেলে গেলাম, গিয়ে হচ্ছে বাপ্পি ভাই, ফজলে ভাই, ওইখানে হচ্ছে অনেকগুলা আছে, ভিডিও আছে, সাকসেস স্টোরি আছে, ওইগুলা প্রত্যেকটা দেখা শুরু করলাম। প্রথমে আমি যখন কোর্সটা ওইভাবে শুরু করি নাই, সেই দেখা ভিডিও শুরু করি, তোমার তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি আস্তে আস্তে শুরু হচ্ছে। তো এই দেখা দেখতে দেখতে আমার মনে হলো যে না যা আবার হয়েছে, আমি আবার নতুন করে শুরু করতে পারি, এবং আবার দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে কিছু একটা করতে পারবো। তবে আমি একটা জিনিস করতাম যে আমার একটা লিডারশিপের একটা আছে, আমি এই জিনিসটা খুব ভালো লাগে আমার। আগের আইটি ওখানে কিছু ফ্রেন্ড হয়েছে, তো ওইখানে ওদেরকে নিয়ে 4 5 জন 7 জন, 7 জন কি 10 জন ছিল। তো ওইখান থেকে বাছাই করে আমি 6 জনকে নিলাম, যে নিয়ে বললাম যে আমি একটা কোর্স পাইছি যেটা এখান থেকে মোর দেন এনাফ, অনেক ভালো, কোয়ালিটিফুল। আপনি যদি কিছু আসলেই করতে চান চলেন আসেন, এই কোর্সটা কিনে সবাই। আমি কোর্স কিনলাম, ও আমি বললাম যে আমি একটা টিম করব যারা একসাথে শিখবো, কারণ আমি তো তখন রেকর্ড কোর্সে আছি, তখন কিন্তু লাইভ কোর্স আমি যাই নাই। একসাথে শিখবো। তো যদি আমার টিমে আসতে চান শর্ত একটাই, এই কোর্সটা কিনতে হবে মাত্র 999 টাকা মনে ছিল তখন। 90 টা। যদি কারো যদি সমস্যা হয় আমাকে বলেন, আমি পেমেন্টটা করে দিব, আপনি আস্তে দিন আমাকে দিয়ে দিন। তে এরকম হয়েছিল 2 জন, 2 জন, কারণ আমরা অলরেডি প্ল্যান করে শুরু করে দিব, কারণ সেই 2 জন যদি 10 দিন পরে কিনে তাহলে তো ও পিছায় যাবে বা আমি ওকে আবার নিতে পারবো না। তো 2 জনের পেমেন্ট আমি নিজে করে দিলাম, দিয়ে এবার আমরা 7 জনের একটা টিম করলাম। টিম করে আমার কাছে এখনো সেই শিটগুলো আছে এবং এখনো দেখি, দেখলে ভালো লাগে। তখন আমি বলতেছি কিন্তু ঠিক গত বছর এই মে মাসের কথা, এখন যে কথাগুলো বলতেছি, গত বছর মে, 24 মে। হ্যাঁ 2024-এর মে। তখন হচ্ছে এবার আমরা লিস্ট করলাম, প্রত্যেকটা ক্লাসের লিস্ট আমরা করে 1 দিন বা 2 দিন বা 3 দিন করে টাইম দিলাম, এটা এই টাইমের মধ্যে করতে হবে। এবং আমাদের একটা পার্সোনাল একটা ফেসবুক গ্রুপ খুলে ফেললাম, যাতে আমরা হচ্ছে এই ওখানে যে আপনি হোমওয়ার্ক দিচ্ছেন ওই হোমওয়ার্কগুলো এখানে সাবমিট করতে হবে। মেসেঞ্জারে করো। না, ফেসবুকেই গ্রুপ করলাম, আচ্ছা। যাতে আমাদের থাকে যে
সুবিধা হয় যে কে কোনটা মিস করলো, এবং আমরা চেক লিস্ট আকারে করলাম। তো এটা করার পরে হচ্ছে আমরা শুরু করলাম আস্তে 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 আস্তে। এবার দুইটা তিনটা চারটা ক্লাস দেখার পরে আমার মনে হলো যে আমার লাইভ কোর্সটা একটু ঢু মেরে আসি। তো আমি নক দিলাম যে আপনাদের নেক্সট লাইভ কোর্স কখন আসবে বা আসছে কিনা। তো আপনি বললেন যে আমাদের 18তম ব্যাচ চলছে, অলরেডি 6টা ক্লাস আমাদের শেষ, আপনি চাইলে এইখানে আপনি শুরু করতে পারেন। তো আপনি ওই 6টা ক্লাসের লিঙ্কও আমাকে দিয়ে দিলেন যে এইগুলো দেখে ফেলেন। এই কথা আমার বলার কথা না, সম্ভবত আমি বলেছিলাম যদি এই 6টা কাভার করতে পারেন হ্যাঁ, তাহলে হ্যাঁ, এখানে আসতে পারেন, এই টাইপের, ছাড়া আমি বলি নাই। এক্স্যাক্টলি। না, না, এটাই বলছিলেন, এবং 6টা আর আমি ভিডিও আমার আমাকে উপর দিয়ে কোনো দিলেন। দায়ভার রাখি না। হ্যাঁ, 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 এটাই বলছিলেন, সরি। যে 6টা ক্লাস দিয়ে দিলেন, এবার দেখলাম। আর এর মাঝখানে তো আমি টিমের সাথে অলরেডি 17 ব্যাচের মনে হয় তখন ক্লাসগুলো ছিল, দেখে ফেলছি বেশ কিছু ক্লাস। তো ঠিক আছে, বাস আমি এনরোল করব। এনরোল করে আস্তে 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 শুরু করলাম। এবার মোটামুটি তো শিখতেছি, নলেজ নিচ্ছি, ইয়ে করছি। এবার মার্কেট প্লেসে যেতে হবে আমার তো আমার লাইভ কোর্সেও একটা টিম করে দিতাম। ওই হ্যাঁ, টিমের এক্স্যাক্টলি। সাথে কি তোমার হ্যাঁ, ওই ছেলে মেয়েদের সাথে কি হ্যাঁ, এখন ওই ইয়ে আছে? টিমে ওই টিমের সাথে গেছিলাম, যে আমাদের সোহেল ভাই আছে, আপনি চিনেন কিনা। সোহেল ভাই সহ আর বেশ কিছু জন আমরা ওই টিমে ছিলাম। তখন তখনও আমি ওইভাবে ওদেরকেও চেষ্টা টিমটা করতে আসলে লাগছি। কাজে দেয় না, যারা কাজে লাগায় তাদের ভালো। হ্যাঁ, ওইভাবে একটা টিমে যদি 10 জন বা 15 জন থাকে, ওইভাবে হয় না। তবে এখান থেকে আপনি 2 জন বা 3 জনকে বাছাই করে নিতে হ্যাঁ, পারবেন। 10 জন করা, 10 জন করে করা হয়, কিন্তু 10 জন থাকে না, এটা আমি জানি। হ্যাঁ, 10 জন মেম্বার, ওই যে বললাম, 10 জন আপনি পাবেন না, তবে ওইখান থেকে একজনকে পাবেন যে আপনার সাথে ম্যাচ করবে। হুম, একজন দুইজন, হ্যাঁ। হ্যাঁ, একজন 2 জন পাবেন আপনি, যে আপনার সাথে ম্যাচ করবে। তো এরপরে আমরা স্কিল শেখার পরে এবার আমি আমার টিম মেম্বারদেরকে বললাম যে দেখো, আমরা তো এখন মার্কেট প্লেসে যেতে হবে। কারণ আমরা যদি মার্কেট প্লেসে না যাই, তাহলে হচ্ছে তো আমরা মানে এটা তো বেছে খেতে হবে। আপনি একটা কথা বলতেন, বেছে খেতে হুম। হবে। তো এটা তো বেছে খাইতে হবে। তো এবার হোমওয়ার্ক দিলাম যথারীতি, যে আজকে প্রোফাইলের অপটিমাইজ করবেন, এরকম করবেন, এরকম করবেন। এবার ওইখান থেকে গিয়ে 2 জন আমাকে বললো যে মার্কেট প্লেসে যাবো কি যাবো না, এটা তো আসলে আমার ব্যক্তিগত ব্যাপার। এটা তো তাহলে আমি বললাম, ভাই আপনি তাহলে টিমের সাথে যেতে পারলেন না। তাহলে ওই ওই ইয়ার জন্য 2 জন আমাদের গ্রুপ থেকে বের হয়ে গেল। আমি বললাম তাহলে এভাবে রাখবো না। বাকি 3 জন আর আমি, 4 জন তখন থাকলাম। এবার তাদেরকে মার্কেট প্লেস নিয়ে এরই মাঝখানে আপনাদের হচ্ছে আপওয়ার্ক অ্যান্ড ফাইবার কোর্সটা আসলো। রিমন ইলাহি বাপ্পি। এক্স্যাক্টলি। তো এই কোর্স অনুযায়ী আমরা আর প্রোফাইলগুলো আরো অপটিমাইজ করলাম। এর মাঝখানে তো আমরা নিজেরা। কোর্সটা কিন্তু এখন পর্যন্ত খুব ফার্স্ট ক্লাস করে, এরকম একটা সমমানের কোর্স ওয়ার্ল্ডে এখন নাই। এক্স্যাক্টলি। খুব অনেক। রিয়েলিস্টিক ছিল। হ্যাঁ, একদম একজন, মানে সবগুলো। এবং এবং এই কোর্সটা আমি খুব কম প্রাইসে রাখি, আমি চাই যে এই জিনিসটা সবাই করুক, যাতে জি। অন্তত তাদের এই ভুলটা না থাকে আর কি। এজন্য অবশ্য সময় এলাহি বকা দেয়। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, কোর্সের দাম নিয়েও একটু বলবো একটু পরে। এখন এটা এটা সবচেয়ে ভালো হলো বাপ্পি ভাই দেখালো আমাদের আহ আপওয়ার্কটা কিভাবে অপটিমাইজ করতে হুম, হয়। হুম। আর বাপ্পি নিয়েছিল পরে। হ্যাঁ, এবং আমি আসলে একটু মুক্ত মনা চিন্তা ভাবনা করি, যে শুধু আপনি আপনি আমাকে যেটা বললেন ওইটা নিয়ে আমি পড়ে থাকবো তা না। আপনি যেটা সবসময় বলেন, এক্সপ্লোর এবং কর। এটা নিয়ে আমরা প্রচুর রিসার্চ করতাম, যে কিভাবে আমরা মার্কেট প্লেসে টিকে থাকবো, কিভাবে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করব। শুধু আমি না, আমার টিম মেম্বারদেরকে ওইভাবে উৎসাহিত করতাম। কারণ যখন আপনি একটা কাজ টিম অনুযায়ী করবেন, তখন আপনার ভিতরে একটা মনে হবে যে ও মনে হয় আমার সাথে বেশি জেনে গেল, আমাকে তো জানতে হবে তাহলে। একটা টিম ইয়া। তো এগুলো আমাদের খুব হেল্প করলো। পরে তখনও কাজ পাই না। নভেম্বরে এসে আমাদের একটা কোর্স হলো। আহ, নভেম্বর কি ডিসেম্বরে, হ্যাঁ, নভেম্বরে। নভেম্বরে ওয়েব অ্যানালিটিক্সের আমাদের কোর্স আসছিল আবার, অ্যাডভান্স ওয়েব অ্যানালিটিক্স ব্যাচ 2। ব্যাচ টু, ওটাও রিমন বাপ্পি এলাহি হ্যাঁ, করা, রিয়েল লাইফ। আমাদের ওই ক্লাসে মনে আছে ফজলে ভাই হচ্ছে আমাদের গো হাই লেভেল ট্র্যাকিং দেখালো। হুম। গো হাই লেভেল ট্র্যাকিং দেখালো। তার আগ পর্যন্ত তো লাইভ কাজ কি জিনিস আমরা চিনতাম না আসলে। ওই জানি যে ওই কোর্সটা পুরোটাই রিয়েল লাইফ একদম প্রজেক্ট, একদম রিয়েল লাইফ প্রজেক্ট, এবং যেটা আপনার 3 নম্বর ব্যাচ এখনো রানিং। এখন রানিং এ। তো ওইটাতে গো হাই লেভেল যখন দেখলাম, আমি তো আম, দেখালো বা ইয়ে করলাম। এখন তো আমি জানি যে কিভাবে আসলে অ্যাটলিস্ট গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হয়।
আর কোর্স থেকে তো আমরা শিখছি কানেক্ট করার পরে বাকি কাজগুলো আমরা কিভাবে করবো। তাহলে দুটা কম্বিনেশন হয়ে গেল না? এবং এইটার ফলে এবং আমার কপাল আলহামদুলিল্লাহ খুবই ভালো, এই ক্লাসটা নেওয়ার ঠিক একদিন পরেই আমি একটা জব পোস্টে অ্যাপ্লাই করি, গো হাই লেভেল ফেসবুক পোস্টের জন্য। ফেসবুক, আপওয়ার্কে? আপওয়ার্কে। ফেসবুক, গো হাই লেভেল ট্র্যাকিং ফর ফেসবুক কনভার্সন এপিআই, প্রজেক্ট বেস। তো আমি অ্যাপ্লাই করলাম, আমি তো যথারীতি এর মাঝখান থেকে অনেক অ্যাপ্লাই করেছি, আমি পাই নাই। তো আমি তো আপওয়ার্কে? অ্যাপ্লাই, হ্যাঁ, তবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করতে করতে আমি প্রায় 33-34টা অ্যাপ্লাই করছি। মানে এটা আপওয়ার্কে, পাশাপাশি ফাইবারে করে? আপওয়ার্কে। ফাইবারে তো মানে ফাইবারে তো আর হচ্ছে অ্যাপ্লাই করার সুযোগ না, আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। ওইভাবে কি নক টক আসেনি? না, নকও আসে না। একটা আসছিল তাহলে মাঝখানে, আচ্ছা, এক তুমি একটু এক- বলো তো করে। হুম। একটা আসছিল যখন সৌদি আরবে একটা কাজ করতাম, তখন সৌদি আরবে থাকতাম। সৌদি আরবের ওইখানে আমি যেহেতু দেওয়া আছে যে আরবিক স্পিকিং আমি জানি, তো ওই থ্রোতে সৌদি আরবেরই একজন আমাকে নক দিল। এবং ওইখানে হচ্ছে একটা ছোট একটা প্রজেক্ট করছিলাম, $15 একটা প্রজেক্ট আমি করছিলাম ওইখানে। ওইখানে রিভিউ ভালো ছিল। তবে ওইটাই আমার শুরু, ফার্স্ট এবং লাস্ট ক্লায়েন্ট। পরে মানে ফাইবারে? ফাইবারে। তবে আপওয়ার্কে এই যে এই জব পোস্টটা, এটা কিন্তু একটু মানে কানেকশন আছে কিন্তু, যে বললাম না আগের দিন কিন্তু গো হাই লেভেলের ট্র্যাকিং এর আমাদের হুম, হুম। প্রজেক্ট হয়েছে, পরের দিনে জব অ্যাপ্লাই করলাম। এবং আমি তো যথারীতি জানি যে অ্যাপ্লাই তো করতেছি, হবে না স্বাভাবিক, ওইভাবে ইয়া নাই। এর মাঝখানে আমি ডিউটিতে আছি, এর মাঝখানে আমাকে নক দিল যে তুমি কি মিটিং করার জন্য প্রস্তুত কিনা। তখন তো আমি ডিউটিতে, দিনের বেলা। তা আমি বললাম যে না, এখন তো আসলে কোনোভাবে সম্ভব না, আমি আউট অফ মাই ডেস্ক। তো তুমি কি এটা, টাইম বলে দিলাম যে 2 ঘন্টা পরে ফিক্স করতে পারো কিনা, রেডি করতে পারো কিনা। তো এটা আমাদের আর্জেন্ট ছিল, তো ঠিক আছে নেক্সট কোনো প্রজেক্টের জন্য হলে তোমাকে আমি নক দেবো। তো একটু হতাশ হয়ে গেলাম যে জীবনে প্রথম একটা নক আসলো, মিটিং এর জন্য ডাক পাইলাম, তবে আমি কিছু করতে পারলাম না আসলে। ওই দিনকে আমি প্রচুর ডিপ্রেশনে ছিলাম, মানে বলার মতো না। এত সুন্দর একটা সুযোগ, যেহেতু প্রজেক্ট বেস বলছে, তার মানে মাল্টিপল কাজ করার একটা সম্ভাবনা আছে। আর গো হাই লেভেল অলরেডি কিভাবে কাজ করে আমি জানি। তো মন খারাপ নিয়ে রাত্রে কাজ করতে ভালো লাগছে না, বাসায় কথা টথা বলে শুয়ে আছি। এর মাঝখানে ওই ক্লায়েন্ট আবার নক দিল যে তুমি কি এখন রেডি। তো এবার তো উঠে বললাম, উঠে বললাম যে ঠিক আছে আমি এখন রেডি। সাথে সাথে ল্যাপটপটা ওপেন করলাম, ওপেন করে মিটিংয়ে চলে গেলাম। এখন ইংলিশের ব্যাপারটা একটু বলি। আমি তো ভাই ইংলিশে দুর্বল, বস বুঝছেন। ইংলিশে কিন্তু খুব একটা আমি, এবং ছোটবেলা থেকে যদি একটা কোনো সাবজেক্ট মানে ইয়া করতাম, সেটা ছিল আমার ইংলিশ। তবে আমি একটু বুঝতাম যে আসলে ক্লায়েন্ট কি বলছে, আমি জানতাম যে আমাকে কি বলতে হবে, তবে বলতে গেলে আমার জড়তা আসতো। হুম। তারপরে আমি ওকে বলে নিলাম প্রথমেই যে দেখো, আমার ইংলিশটা আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ না। সো যদি তোমার জন্য কোনো বুঝতে সমস্যা হয় তুমি আবার রিপিট কোশ্চেন করো, আমি ট্রাই করবো এটা আমার ক্লিয়ার করার জন্য। তো বললো যে দেখো তোমার গো হাই লেভেল নিয়ে ট্র্যাকিং করা কোনো এক্সপার্ট মানে এক্সপিরিয়েন্স আছে কিনা। না থাকলে তো বলবে যে নাহলে হবে না, যাও এবার। আমি বললাম হ্যাঁ আমার আছে, তুমি যদি স্ক্রিন শেয়ার করো আমি তোমাকে হেল্প করতে পারি। কারণ আমি তো বাস জানি যে কিভাবে হচ্ছে, কারণ আমার তো এখন জানি যে জিটিএম কিভাবে কানেক্ট করতে হয়। এইটুকু আমি জানলে আমার আর ক্লায়েন্টকে অত কিছু বলতে হবে না। উনি স্ক্রিন শেয়ার দিল, আমাকে বলছে তুমি কিভাবে করবা। উনি স্ক্রিন শেয়ার দিল, আমি বললাম যে তুমি এখান থেকে সেটিংসে যাও, সেটিংসে গিয়ে এটা ওপেন করো, এইখানে দেখো এই পাশে হেডার কোডটা রাখা যাবে, এই পাশে হচ্ছে বডির কোডটা রাখা যাবে। জাস্ট এইটুকু আমার মিটিং ছিল। ওরা বললো তুমি নিজে করবে না তুমি কাউকে দিয়ে করাবা, আমি বললাম আমি নিজে করবো। ঠিক আছে, কন্ট্রাক্ট স্টার্ট। ওইটা ছিল আমার লাইফের সবচাইতে বড় পাওয়া। এবং ওই কোর্সের ওই ক্লাসটা, স্পেসিফিক ক্লাসটা আমার জীবনে আমি ভুলবো না। ফজলে ভাইকে এখনো কৃতজ্ঞতা। আমি যদি, রানিং ফাইল। আমি এখন মনে করেন যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতেছি, তারপর আমার এই ফেসবুক গো হাই লেভেলের ওইটা আমি ভুলি না। আমি একবার হলেও ফজলে ভাইকে ধন্যবাদ জানাই। তবে এটা ছিল আমার জীবনে একটা অনেক বড় পাওয়া। এবং ওই ক্লায়েন্টদের সাথে এখন পর্যন্ত আমি কাজ করছি। ওটা ওকে। ফার্স্ট, ওটা এখন পর্যন্ত আমি কাজ করছি। এবং মাঝখানে আমি যেদিনকে দেশে আসলাম, এর মাঝখানে কিন্তু ওদের সাথে আমার কমিউনিকেশন অনেক ভালো হয়েছে। মানে দেশে যে তুমি আসলে, তো তার আগে তুমি কতগুলো কাজ করলে, কেমন ইনকাম করলে, মানে কিভাবে তুমি ডিসিশন নিলে যে আমার আচ্ছা, দেশে এটা আসতে আমি হবে? বলবো, এটা একটু বলবো, বাস একটু টাইম দেন। সেটা হচ্ছে যে এবার
ওকে আমি বলছিলাম, ওদের সাথে সম্পর্ক ভালো হয়ে গেল, মাঝে মাঝে মিটিং টিটিং করতাম। আমি ও বলতাম যে আমি থাকবো না, এটা আমি ক্যারিয়ার হিসেবে নিতে যাচ্ছি, তো ও আমাকে শুভকামনা জানাইতো। তো এর মাঝখানে আমি সবকিছু ঠিকঠাক চলছিল, সত্য কথা বলতে। মোটামুটি আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার টাইমে আর হচ্ছে না। ওই কাজটা পরে আস্তে আস্তে আমি অ্যাপ্লাই করা শুরু করলাম, কারণ ওইখান থেকে যে পেমেন্টটা পাইলাম আমি 1 টাকা উঠাইনি, ওইটা দিয়ে আবার কানেক্ট কিনছি। কত টাকা পেয়েছিলে? ওইখান থেকে আমি প্রথম প্রজেক্টে পেমেন্ট পাইছিলাম হচ্ছে $75। আওয়ারলি ছিল। মানে আহ, সৌদি আরব, এটাও সৌদি আরব থাকতে মানে প্রথম হ্যাঁ, তুমি ফাইবারে $15, আর এই কোর্স গুলো করার পরে তুমি রেকর্ডেড কোর্স শুরু করলে গুগল, তারপরে সরি ফেসবুক, তারপরে হচ্ছে যে এই অ্যাডভান্স যে রিয়েল লাইফ প্রজেক্টের কোর্সটা করার পরে 2 নাম্বার ব্যাচটা $25 একটা প্রথম প্রজেক্ট পাই। মানে একটা বড় অ্যামাউন্টের কাজ হ্যাঁ, পেলে। না আপওয়ার্কে এর আগেও এদেরই কাজ করছিলাম, একটা $15 কাজ ছিল, মানে 2-1 ঘন্টা মতো ছিল। তো ওটা আচ্ছা। উইকটা চেঞ্জ হয়ে গেল, এখানে তো উইকলি মানে আওয়ারলি রেট গুলো উইকলিতে পেমেন্ট করে। তো হুম। উইক শেষ হয়ে গেল, $15 দিল। তো আমি আর পেমেন্ট উঠালাম না, কারণ আমি ওটাতে আবার কানেক্ট কিনলাম, ওটাতে আবার কানেক্ট কিনলাম। তো এভাবে করতে করতে এবার আমি কিন্তু প্রথম প্রায় 150 ডলার আমি উইথড্র দিই নাই। হুম। আমি কানেক্ট কিনছি, অ্যাপ্লাই করছি, কানেক্ট কিনছি, অ্যাপ্লাই করছি, এভাবেই কিন্তু আমি রিইনভেস্ট করছি, করে করে আস্তে আস্তে ছোট ছোট অনেকগুলো প্রজেক্ট করতে করতে একটা পর্যায়ে প্রজেক্ট, আমার প্রোফাইলটা যখন মোটামুটি একটা স্টেবল আসলো, তখন আমি আর দেখলাম যে আহ, আমার সময় আর কুলাচ্ছে না, মানে আচ্ছা। ডিউটি করে এসে আমি আর পারছি না। আমি ওই সময়টাতে যদি একটু একটু ব্যাকে যাই, আমি অন এভারেজ, আমি স্মার্ট ওয়াচ ইউজ করি, এখনো দেখলে বুঝতে পারবেন, রিপোর্ট আছে, অন এভারেজ আমার ঘুম হতো 4 ঘন্টা। আমি 3টা পর্যন্ত আমি কাজ করছি, এবং আমার 7টায় ডিউটি। ওকে। এবং দেখবেন যে তখনকার সময়ে ওই যে 3টা পর্যন্ত মানে বাংলাদেশ টাইম, অনেক রাত পর্যন্ত ক্লাস হতো, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি করছি। এবং ওই কাজ শেষ করে প্র্যাকটিস করে ঘুমাতে ঘুমাতে 3টা পাইছে, 3টা শেষ করে আবার 7টার সময় উঠে আবার ডিউটি দেখেছি। তো এভাবেই কিন্তু চলছিল, চলতে চলতে একটা পর্যায়ে দেখলাম যে না, আপওয়ার্কের প্রজেক্টগুলোতে বেশিরভাগই হয় আওয়ারলি রেট। তা আপনি যদি ফিক্সড রেটে প্রজেক্টগুলো নেন, তাহলে আপনি কোনো একটা ফ্রেন্ডকে বলে দিতে পারলেন যে ঠিক আছে, এটা একটু করে দাও, তোমাকে আমি 10% বা 5 টাকা 10 টাকা দিব, কথার কথা। হুম। কিন্তু আপওয়ার্কে আওয়ারলি আওয়ারলি রেটে যদি হয়, এটা তো আসলে সম্ভব হয় না। তো এর মাঝখানে কি হলো, তার আগ পর্যন্ত আমার রুমমেট কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করছে, আমি যেখানে বাসায় ছিলাম। পরবর্তীতে আমরা এক রুমে খালি 2জন ছিলাম, ওকে আমি নিয়ে গিয়েছিলাম ওখানে, ও আমার মিসেসের বন্ধু ছিল। ও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে। ও আমাকে বলছে যে ভাই, আঙ্কেল আঙ্কেল বলে ডাকতো, যে আপনি এত পরিশ্রম করেন, আপনাকে রান্না বান্না করতে হবে না, ঠিক আছে, আপনি যেটা করতেছেন আপনি করেন। উনি হেল্প করছে, পর একটা পর্যায়ে এসে ও দেখলাম যে অসুস্থ হয়ে গেল সামহাও, যেভাবে হোক। ও বলল যে ও আমাকে বুঝতে দিত না হুম। সরাসরি, ওর ঘুমে সমস্যা হয়। এখন ঘুমে সমস্যা হয়, এখন আমি তো আলাদা রুম নিতে গেলে, আমি খোঁজার চেষ্টা করলাম, আলাদা রুম নিতে গেলে 500 টাকা হচ্ছে মিনিমাম লাগবে আমার, সৌদি রিয়াল, বাংলা টাকায় যেটা 15,000 টাকা। তো ওইটা ওই মুহূর্তে দেওয়ার মতো মানে সাধ্য আমার নাই যে নতুন একটা রুমে আমি উঠবো। তো একটা পর্যায়ে গিয়ে সম্পর্কটা একটু বেশিই খারাপ হলো, আমাকে কিন্তু বলছে না। তো একটু বেশি যখন খারাপ হয়ে গেল, আমি একটু মেন্টালি ভেঙে পড়লাম যে এখন আমি তাহলে করবো কি। আমার কি এখন দেশে যাওয়া দরকার? আমি গেলে কি ওভারকাম করতে পারবো কিনা? এবং এটা কারণ এখন পর্যন্ত আমি কিন্তু স্টেবল হইনি। আমি কি করব? আমি আমার মিসেসের সাথে কথা বলি, সে একটু সাহস দেয়, বলে চলে আসো। আবার বলে যে না, থাকার কিছুদিন ধরে ধরে থাকো, অ্যাটলিস্ট রোজার ঈদটা পার হোক। রোজার ঈদের আগে আসলে তখন অনেক খরচ। তবে ওইখানে যে সিচুয়েশন পরিবেশটা ছিল, আমার আর কাজ করার কোনো মানে পরিবেশটাই থাকলো না আস্তে আস্তে। কারণ হুম। আপনি যার সাথে রুমে থাকছেন, তার চেহারা যদি এরকম দেখেন আপনি, তখন আসলে কাজে মন বসবে না। আমি হচ্ছে তাহলে এখন কি করা যায়? আমি বাপ্পি ভাইকে ফোন দিলাম, মেসেজ দিলাম। কখনো ফোন দেয় না কারণ ব্যস্ত থাকে তো। রিবন ভাইকে মেসেজ দিলাম, ফজলে ভাইকে মেসেজ দিলাম যে ভাই আমি করবো কি এই ব্যাপারে। প্রথমে ফজলে ভাইকে দিলাম, তো বলছে যে এটা তো আসলে অনেক কঠিন একটা সিদ্ধান্ত,
এবার ওনারা তো আসলে মানে ওইভাবে সাহস দিয়ে বলতে পারছিল না যে আসেন চলে যাবে, কারণ এটা তো বলা কঠিন। তারপর তোমার সম্পর্কও তো অতটা, তুমি কি করছো কি না করছো, কত দূর গেছো, এটাও তো ও জানতো। হ্যাঁ আমার হ্যাঁ, তো মানে কিছু আমার ভিতরেরটা তো আসলে তারা জানে না। এলাহি আমাকে বলেছে। এ বললো যে তাহলে আপনার কথা বলো, যে কথা বলে দেখতে হবে। তবে আপনি মনে হয় বলছিলেন যে চলে আসতে বলো, এরকম কিছু একটা আমি বলছিলেন। আমি বলছিলাম যে ও কি চাই, মানে এই, ও তখন আমাকে এলাহি বললো যে এই অবস্থা, আমি বললাম যে ওকে আসতে বল। হ্যাঁ, পরে হচ্ছে তারপরেও ভাই টাইম দিল একদিন। রিমন ভাই ছিল, আমি ছিল, হোয়াটসঅ্যাপে কল দিল। এবং বিশ্বাস করেন আমি যে আমি বলছিলাম হোয়াটসঅ্যাপ, যে কেউ এখনো আসে না, এরকম একটা কথা বলছিলাম, তারপরে বলছে এখন আসতে বল, এরকম আর কি। এইবার হচ্ছে আমি, ফজলে ভাই আমাকে ফোন দিল, রিমন ভাইকে অ্যাড করলো। ইভেন ওই টাইমটাতেও আমি কিন্তু রুমে বসে কথা বলতে পারি নাই। বাসা থেকে বের হয়ে আমি ছাদের নিচে, বাসার নিচে এসে আমি কথা বলছি। তাহলে কি একটা সিচুয়েশনে যাচ্ছে যে ফোনে কথা বলার মতো পরিবেশ না, সেখানে আমি ক্লায়েন্টের সাথে মিটিং করবো কিভাবে? ভাইরা সবকিছু বললো, সবকিছু শুনলো। আমাকে বললো যে আপনার মান্থলি যে কিস্তি আছে এটা কত, আপনি ওইখান থেকে যদি আসেন আপনার হাতে কত টাকা ক্যাশ থাকবে, সবকিছু অন এভারেজ প্রায় 40-45 মিনিট আমাকে তারা টাইম দিয়েছে সেদিনকে। টাইম দিয়ে বললো যে আসেন, চলে আসেন, আল্লাহ ভরসা। তবে আমাকে বলে দিল যে টাকা নষ্ট করা যাবে না। ফজলে ভাই এদিকে আমাকে বারবার নিষেধ করছিল, 1 টাকা কিন্তু নষ্ট করা যাবে না ভাই, যখন সময় হবে তখন কইরেন। সাহস দিল। ঠিক আছে, বাসায় কথা বললাম, আমার শাশুড়ি আমাকে সাহস দিল, আমার মিসেস আছে, ওরা আমাকে প্রচুর সাহস দিল। তারপর ভিতরে একটা ভয় তো থাকে বস। কারণ ওদিকে আমার 7 লাখ আছে ঋণ। হ্যাঁ, ওইটা তো, ওই টাকা তো শোধ দিতে পারি নাই হ্যাঁ হ্যাঁ। তখনো, তখনও তো শোধ দিতে পারি নাই। এইবার হচ্ছে ঠিক আছে, আমাকে এবার ছুটি দেয় না অফিস থেকে। অফিস থেকে বলে যে আরো 3 মাস পরে ছুটি। এইবার তো আমি আরো বিপদে পড়ে গেলাম, কারণ আমার তো যেতে হবে এখন আর্জেন্ট। এদিকে প্রথমত ক্লায়েন্টের, আলহামদুলিল্লাহ এই চাপটা তো ভালো, ভালো লাগে, ক্লায়েন্টের চাপ। এদিকে মানে বাসা রুমের মধ্যে এই সিচুয়েশন, সব মিলাই একটা নাজেহাল অবস্থা। আমার ইঞ্জিনিয়ার বলে ছুটি দেওয়া যাবে না। আমি তো ভাই, আমি তো হচ্ছে প্ল্যান, আমি তো একবারে চলে আসবো, আমি তো আর ফেরত যাবো না এখানে। আসলে আমি একবারেই আসবো যেদিনে আসে। আমার হচ্ছে যে কফিল ছিল, কফিল নাম তো এখন মনে হয় চিনেন আপনি। হ্যাঁ হ্যাঁ, কফিল টাকা করেছি। আচ্ছা, কফিল ছিল। তো কফিলকে মেসেজ দিলাম, ইয়ে বিল করলাম। আর বাপ, এগুলো আমার হ্যাঁ, করেছি। তো কফিলকে সরাসরি মেসেজ দিলাম, দেখো আমার বাড়িতে এই এখন সিচুয়েশন। আমার তখন আমার এক ফ্রেন্ডের চাচা অসুস্থ ছিল। আমি বললাম যে আমার চাচা অসুস্থ, ওই ফ্রেন্ডের চাচাটার কথা মেনশন করলাম, আমার এই চাচা অসুস্থ, ওকে ইয়া করতে হলে আমাকে যেতে হবে। অনেক বলা করার পরে আমি প্রায় 15-20 দিন পরে আমি ছুটির ফর্মটা পাই। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ওইখান থেকে যখন আসে এসে আমি ওর মাঝখানে, ও এর মাঝখানে কিন্তু আমি জ্বরে, মানে প্রচুর জ্বর হয়, জ্বর হয়। আমি যে টাইফয়েড হয়ে গেছে আমার, আমি কিন্তু জানি না। কারণ ওইখানে চিকিৎসা আমাদের বাঙালিদের জন্য অনেক কঠিন। আমরা ফার্মেসি থেকে আহ, ওষুধ টষুধ খেতে পারি, এটা স্বাভাবিক। বড় ধরনের চিকিৎসা করাটা আমাদের জন্য কঠিন। তো ওর মাঝখানে আসার পরে টেস্ট টেস্ট করলাম। এবার আমার মাথায় তো এমনি, মানে সবাই ফ্যামিলির লোকজন খুশি। এবার কেউ যখন শুনতেছে যে আর ফেরত যাবে না, এবার শুরু হয়ে গেল মনে করেন যে অনেক কথা। ছেলে মনে হয় কিছু একটা করছে, পাঠাই দিছে চুরি করছি। ছেলে। এবার শুরু হয়ে গেল। আমার মিসেস তো খালি বলে যে এই কথা ওই কথা। আমরা, তুমি কান দাও কেন? তুমি, তোমার হাজবেন্ড কি করতেছে তুমি ভালো জানো, আমি কি করতেছি আমি ভালো জানি, আমার ভবিষ্যৎ কোথায় আমি ভালো জানি, বাকিটা আল্লাহ ভরসা। এটা নিয়ে তো আসলে কান দেওয়ার দরকার নাই। পরে মানুষ, রাস্তায় আর বের হতে পারলাম না, বিশেষ করে প্রথম মাসটা, রমজান মাসটা। যেই শোনে বলে যে কি করে খাবে, আমি কি করে খাবো, আসলে তাদের চিন্তা বেশি হয়ে গেল। তো যাই হোক, প্রথম যেদিন বাড়িতে আসলাম, আসার পর আমি তো এই চিন্তায় ছিলাম বাড়িতে গিয়ে কাজ পাবো কিনা। বাড়িতে এসে কোনো রকম ল্যাপটপটা ওপেন করছি, ওপেন করে একটা জবে অ্যাপ্লাই করছি। বাড়িতে আসার 2 দিন পরে ওই একটা জবেই আমার হয়ে গেছে $300। আসা, আসা পর্যন্ত তুমি কত টাকা আর্নিং করলে? আচ্ছা, আসা পর্যন্ত আমার $2000 ছিল। আমি যেদিনকে, আসা পর্যন্ত হচ্ছে, হ্যাঁ আমি জানি, বাট অডিয়েন্স তো জানতে হবে, হ্যাঁ আসা পর্যন্ত তোমার $2000 আর্নিং ছিল? হ্যাঁ হ্যাঁ, আসা পর্যন্ত। ওকে।
আসা পর্যন্ত এবং মানে আসলে হচ্ছে তুমি ফেব্রুয়ারিতে না? ফেব্রুয়ারি 28 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। 28 তারিখে, ধরো মার্চের শুরুতে, হ্যাঁ। হ্যাঁ, তখন আমার আর্নিং ছিল হচ্ছে অন দুই এভারেজ হাজার ওই ডলার জানুয়ারি থেকে আমার কিন্তু ডিসেম্বরে টুকটাক দুটো একটা কাজ করলাম। হ্যাঁ, মানে এটা বলতে তুমি পারেন ওই যে তোমার ইয়া শুরু করলে 23-এ না 24-এ স্কিল ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট? স্কিল ডেভেলপ একদম শুরু যদি বলেন 23শে নভেম্বর। সেটা কি ওই ইনস্টিটিউট সহ হ্যাঁ, ওইটা সবাই বলছি। আর স্কিল লেবার থেকে শুরু করলে আচ্ছা, কবে? ওইটা স্ক্রিপ্ট যদি করি আমরা, স্কিল আবার শুরু করলাম ঠিক মে মাসের 16 তারিখে 2024-এর। এই 24-এর 16 তারিখ মে। হ্ঁ, এক্স্যাক্টলি। মে থেকে শুরু করলে 24-এ, এইবার হচ্ছে যে তুমি 25-এর ফেব্রুয়ারিতে আসছো, হুম, হুম। তাই তো? এই সাত এক্স্যাক্টলি, আট মাস 7-8 মাস। হুম, সাত রাইট, আট আমার মাসে কিন্তু তুমি শিখলে, অ্যাপ্লাই করলে, 2000 ডলার আর্নিং করলে, দেন তুমি দেশে ফিরলে। হ্যাঁ, এবং এক্স্যাক্টলি, ওকে। এক্স্যাক্টলি এরকম। এবং আমার যে যে গো হাই লেভেলের যে প্রজেক্টটা ভাই দেখাছিল ডিসেম্বরের 23 তারিখ ছিল সেদিন, মনে হয় সম্ভবত, আমি ভুলে গেছি। তো ওইটার পরে থেকে তো আমার আপওয়ার্কের যাত্রা শুরু বলতে পারেন। হুম। এবং ওইটা তো আমার একটা কনফিডেন্স দিল যে না, আসলে এখানে কিছু করা সম্ভব। অলরেডি আমরা প্রোফাইল অপটিমাইজ শিখছি ভাইয়ের কাছ থেকে। এবং বাপ্পির ওই মানে আমাদের যে ওই কোর্সটা। হ্যাঁ, হ্যাঁ, বাপ্পি ভাই যেটা হুম করছিল, আমাদের যে হুম আপওয়ার্ক যে কোর্সটা ছিল, ওইখান হুম। থেকে শিখলাম। এবং বাইরে যারা সিনিয়র ছিল, মার্কেট প্লেসে কাজ করতেছে, এরকম অনেক বড় ভাইরা হেল্প করলো। আমি হচ্ছে এই দিক থেকে একটু স্যাঁচরা কোয়ালিটির, স্যাঁচরা বলতে আমি আপনাকে নক দিলাম ভাই আমার হেল্প লাগবে, আপনি 4 দিন 5 দিন নক দিলেন না, আমার ভিতরে ইগো নাই। আমি আবার 4 5 দিন নক দেবো, ভাই আপনি মনে হয় ব্যস্ত ছিলেন, একটু যদি দেখে দিতেন। এটা তো ভেরি দিলেন না, গুড। সমস্যা নেই, আবার দিব। একটা পর্যায়ে গিয়ে আপনি নিজেই ভাববেন কি ব্যাপার, এই দেয়া ছেলেটা লাস্ট এই 1 সপ্তাহ ধরে আমার পিছনে ঘুরতেছে, দেখি তো কি সমস্যা। ব্যাপারটা তো তাই। অ্যাপ্রোচ করলে এখন আমি যদি প্রথমেই বলতাম যে না আমি মানে অহংকারী, হাবিজাবি, আমি কেন বোঝার নক টাইম দিব নেই। তাকে, তাহলে তো হবে না। এরকম আমি অনেক সিনিয়রের কাছ থেকে আমি হেল্প নিছি, কারণ তাদের কৃতজ্ঞতা আমি স্বীকার করি। এবার এর নাম বলে দাও, তারা একটু। আচ্ছা, তাদের ভিতরে ছিল আমাদের এহসান ভাই ছিল, আম, আবার হচ্ছে বাপ্পি ভাই, রিমন ভাই, এরা তো ছিলই। তো ছিল। বিশেষ করে নাম যদি বলতে চাই, আমাদের এহসান ভাই, উনি আমাকে আপওয়ার্কেও অনেক, উনি যেহেতু লাইভ প্রজেক্ট করছে, উনি আমাকে অনেক হেল্প করছে এই ব্যাপারগুলোতে। এবং স্কিলের পিছনে আরো বেশ বড় ভাইরা ছিল। আমাদের স্কিল আবার কমিউনিটি, ওনারা কমিউনিটির বাইরে অনেক আছে। এবং যারা ডিরেক্টলি না থাকলেও ইনডাইরেক্টলি স্কিল আবার কিন্তু স্টুডেন্ট, তারা রেকর্ডেড কোর্স কিনছে বা এরকম ভাবে কমিউনিটির আচ্ছা, বাইরে মানে ভিতরে। রেকর্ডেড কোর্স কিনলে সেটা ইনডিরেক্টলি না, ডিরেক্টলি স্কিল আবার। না, ওইগুলো তো ডিরেক্টলি, কেন ওইগুলো তো ওইভাবে প্রকাশ করে না সবাই। হ্যাঁ, না না, সবাই তো এটা তো আছেই, অনেক হিডেন আছে আর কি। অনেকে কিন্তু আসে না, উনি কিন্তু ইয়ে করছে এবং ওইভাবে আসলে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ, ওইভাবে ফোকাস দিব না। মানে বা ইয়ে করে না। হ্যাঁ, হ্যাঁ। তো অনেক হেল্প হলো। তো এই ব্যাপারগুলোতে, এবং ডিসেম্বর জানুয়ারি শুরু থেকে এই 2 মাসে কিন্তু আমার $2000 আর্নিং হলো। তো আমার মনে হয় যে এটা আমার জন্য, যেখানে আমার টার্গেট বাস $400, আমার টার্গেট। কারণ $400 হলে আমার কিস্তি দিয়ে আমার সংসার চালিয়ে ফেলতে পারবো। হুম। এর মাঝখানে একটা ওই যে পার্মানেন্ট আমার ক্লায়েন্ট আছে, কানাডার একজন, উনিও হচ্ছে আপনাদের 18 ব্যাচের স্টুডেন্ট। তো ওই একজন আপু আছে, উনি হচ্ছে একটা কোর্স মানে একটা ইয়ার করে প্রজেক্ট নেয়, ওইটা আমার সাথে শেয়ারে নেয় থাকে সে। কি নাজনীন মোনা? হ্যাঁ, নাজরিন মানে আপু। তো আমরা ওইটা ইয়া করি, তবে ওইখানে ম্যাক্সিমাম কাজই উনি করে, উনি অনেক ইফোর্ট দেয় ওইখানে। আমি হুম। সাহস দিই, কারণ আমি ততক্ষণে একটু মার্কেট প্লেসে আমি টুকটাক করতেছি, উনি একটা কনফিডেন্স পাইতো আর কি, এই জন্য আমাকে রাখছিল। তো আমি হিসাব করলাম যে ঠিক আছে, আমার এখান থেকে আসছে 15,000 টাকা, 17,000 টাকা, তাহলে আমার আর লাগবে 20,000 টাকা। তাহলে আমি আমি কিন্তু তাহলে দেশে যেতে পারবো। ঠিক আছে, আমি আমি আমার মিসেসের সাথে আলোচনা করতেছি এটা নিয়ে, যে দেখো আমার এখানে আসতেছে 15,000 16,000 টাকা, এটা ফিক্সড। আরেকটা ক্লায়েন্ট আছে সাইমন, যার আমি প্রতিদিন আধা ঘন্টা করে খালি রিপোর্টিং দেখে দিই গুগল আর্টসের, ওইখান থেকে মাস শেষে 10,000 টাকা আসবে। আওয়ারলি রেট আধা ঘন্টা করে করি, তাহলে 10,000 আর এখানে হচ্ছে 16,000, 15,000 ধরে, তাহলে 25,000 হয়ে গেল। তো আমি বললাম যে আল্লাহ সহায় হলে আমি তো এতটাও খারাপ না যে বাকি 10,000 টাকা বা 15,000 টাকা আমি আর্নিং করে আনতে পারবো না। তার মানে আমি পারবো। তাহলে এখন আমি যাই, কারণ ওই পরিবেশ করে তারপরে তো আমি দেশে চলে আসলাম। আসার পরে ওই যে একটা প্রজেক্ট পাইলাম,
দেশে আসার পরে এই প্রজেক্টটা পাওয়ার পর আমার কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে গেল। কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে গেল যে না, আলহামদুলিল্লাহ, আমি যে ভয়টা ছিলাম যে দেশে গেলে কাজ পাবো তুমি কিনা। দেশে আসছো কতদিন হলো তাহলে? 3 মাস? দেশে আসছি মার্চ তিন গেল, মাস হবে ফেব্রুয়ারি, এই মার্চ, জায়গায় এপ্রিল, মে। গেলে। 3 মাস, 3 মাস 20 দিন। এই 3 মাসে কত টাকা আর্নিং করলে? মার্চ, এপ্রিল, মে। 3 মাস 20 দিন না, সরি, 2 মাস 20 দিন। হ্যাঁ মানে 3 মাস হবে এই 10 দিন গেলে, হ্যাঁ, যে তুমি হ্যাঁ, 28 এক্স্যাক্টলি। তারিখে আসছো ফেব্রুয়ারির। আচ্ছা, আজকে পর্যন্ত যদি হিসাব করি, এই কিছুক্ষণ আগে একটা আপনি মিটিং দেওয়ার আগে একটা প্রজেক্ট পেলাম। তো এটা বাদে যদি হিসাব করি, যে এটা এখনো কমপ্লিট হয় নাই, 8,000 সামথিং। ওই 2000 সহ? ওই 2,000 সহ। তার মানে এই 3 মাসে $2000 করে তোমার আর্নিং হয়েছে। আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। আহ, তো এই, এবং তুমি এখন তাহলে কি নিয়ে কাজ করছো স্পেশালি? আমি এখন কাজ করছি মূলত, যদি বলেন, ওয়েব অ্যানালাইটিক্সটা আমার মেইন পার্ট। তবে আস্তে আস্তে গুগল অ্যাডসের দিকে মুভ করতেছি আমি। ওই ক্লায়েন্টগুলো, গুগল অ্যাডসেরও কিছু ক্লায়েন্ট আছে, তবে হাতে গোনা। তবে 90% প্রজেক্টে আমার ট্র্যাকিং রিলেটেড, ওয়েব অ্যানালিটিক্সের এই ট্র্যাকিং রিলেটেড কাজ আমার। এবং আমি হচ্ছে দুইটা এজেন্সির সাথে এখন আছি। এরা প্রজেক্ট বেস কাজ করে। একটা ইন্ডিয়ান একটা এজেন্সি, এবং মোস্ট প্রফেশনাল একটা এজেন্সি বাংলাদেশে, ইন্ডিয়াতে হুম। এত প্রফেশনাল। এবং ওইখান থেকে আমি ওই এজেন্সির মাধ্যমে আমি অনেক কিছু শিখছি। ওনারা এত এক্সপার্ট এবং এত প্রফেশনাল। তো একটা এজেন্সি আছে, আর ওই যে সে গুয়া হাই লেভেলের একটা কাজ করছিলাম, বললাম, ওই এজেন্সির সাথে অস্ট্রেলিয়ান একটা এজেন্সি, ওইটা আমার এখনো আছে। আর কানাডিয়ান। তাহলে তুমি যদি লাস্ট 3 মান্থে, তোমার যে লাস্ট 3 মান্থ হয়নি, আমি 10 দিন যদি গেলে দুই হবে। মান্থই ধরি, তোমার যে $6000 আর্নিং, তাহলে কি তোমার এই দুইটা এজেন্সি থেকে আসছে? না, না, শুধু এজেন্সিতে না, এজেন্সিটা আমার আমাকে কিভাবে কাজ করে বস, এজেন্সিগুলো মানে লাইফ ইন্স্যুরেন্সের মতো কাজ করে। যে আমার যদি কিছু নাও থাকে, আমার সংসার এগুলো থেকে চলে যাবে। 400, 500, $700 আমার মানে হয়ে তুমি যাবে। এই বাইরেও কাজ করেছো আর কি। হ্যাঁ, এর বাইরে কাজ করেছি আমি জবে। আরো আমি কিন্তু তোমার এই দুইটা এজেন্সি তোমাকে এর মধ্যে কত টাকা দিছে? কত পার্সেন্ট? উম, দুইটা এজেন্সি প্রায় অন এভারেজ 3,000। 3000 দিছে, আর 3,000 না, বাকি তিন সরি, হাজার সরি, তুমি? ভুল করলাম। আমার আরেকটা এজেন্সির সাথে আছে টুকটাক, হ্যাঁ, সব মিলাই আমার 2,500, 3,000 টাকা মতো, $3,000 তার মতো। মানে তুমি 50%, অলমোস্ট 45 to 50% তুমি আর্নিং করো এজেন্সি থেকে, আর বাকিটা হ্যাঁ, করছো আউট অফ বাইরে থেকে, আরো অন্যান্য ক্লায়েন্টের সাথে। হ্যাঁ, ওকে। এক্স্যাক্টলি। 40% ধরা যেতে পারে। তার মানে এজেন্সি এগুলো ক্লায়েন্ট তো আসলে, বেশি লাগে না। হ্যাঁ, এটাই। আমি আমি বললাম না, আমি শিমুল যেখানে, স্যার দুইটা ক্লায়েন্টের সাথে কাজ করে গুগল অ্যাডস এর, $10,000 নেয়। হ্যাঁ, গুগল অ্যাডস এর ক্লায়েন্টগুলোতে, এই জন্য তো আমি কেন এখন গুগল অ্যাডস আবার নতুন করে মুভ করার চেষ্টা করছি। না নতুন করে না, ধরো যে আমাদের কোর্সটা মডুলটা সাজানোই তো এইভাবে রে ভাই। হুম, হুম। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড দিয়ে শুরু, সিআরও, ওয়েব অ্যানালিটিক্স, এগুলো দিয়ে শেষ আর কি। মানে এটা হচ্ছে যে একটা ছন্দ, এই কোর্সগুলো এক্স্যাক্টলি, সাজানো হয়েছে ওয়ান বাই ওয়ান, এটা একটার সাথে একটা ছন্দ। এবং একটা এক্স্যাক্টলি। শিখলে তোমার একটা শিখতে এমনি ইজি হয়ে যায়। ইজি হয়ে যাবে। যেমন বাপ্পি কালকে বলতেছে, বস একটু ফেসবুক অ্যাড ট্যাড এগুলো একটু করা থাকে। আমি বললাম যে এই কথা তো তোমাদের অনেক আগে থেকেই বলতেছে, যে এইগুলো এটা একটা ছন্দ, তোমরা শুধু একটা না থেকে এই এর একই তো রে ভাই। যেমন এক্স্যাক্টলি, ধরো ওয়েব অ্যানালিটিক্স এর অনেকের একটু আর্নিং কমছে, এটা শিওর, মানে এটা অস্বীকার করার কিছু নাই। আইরিনের ইনকাম কিন্তু কমে নাই, পপি সিনহার ইনকাম কিন্তু কমে নাই, নাফিজ, এসআর সোহাগের ইনকাম কমে নাই, এসআর সোহাগের কমে। ভাগ্নের যারা শিল্পীর ইনকাম কমে নাই। তার মানে কি শিমুলের ইনকাম কমে নাই, যারা ওই পেইড এডস নিয়ে আছে পাশাপাশি তুমি। তারপরে হচ্ছে যে ওই যে বাঘারিয়া, জোবাইয়ের, ওর কিন্তু কমে নাই। এই জন্য এখানে জাস্ট আমার একটা মেসেজ, যে ভাই তোমরা ওয়েব অ্যানালিটিক্স করো, মানে এই এইটা রাখো আর কি, একই তোরে ভাই, এক্স্যাক্টলি, বেশি না। এক্স্যাক্টলি। এস ভাই। এবং দাঁড়াবে, এবং আপনি এইভাবেই কোর্সগুলো সাজানো আছে। আপনি একদিন বলছিলেন যে পেইড কোন একটা মার্কেটিং, সেটা হোক ফেসবুক, হোক গুগল, অথবা এটাকে, ঠিক। হ্যাঁ, হ্যাঁ, অথবা টিকটক, পেইড কোন টিকটকে একটা ধরো মার্কেটিং। গ্রোয়িং 5% হ্যাঁ। মার্কেট শেয়ার। তো এই মানে কোন একটা পেইড মার্কেটিং আপনার যদি থাকে, তাহলে আমার আসলে ওইভাবে ভয় লাগবে না, কারণ এই ট্র্যাকিং গুলা যতটা ইয়া হয়ে যাচ্ছে, আপনি যেটা বললেন। না, ট্র্যাকিং গুলো হয়ে যাচ্ছে এরকম না আর কি। ব্যাপারটা আমি তোমাকে বলি, ব্যাপারটা হলো যে একটা বিজনেসের টাকাটা তোমাকে দেবে কিভাবে, যখন ওই বিজনেসটা গ্রো করবে। তো একটা বিজনেস গ্রো করার মূল কাজ কি? স্ট্র্যাটেজি ডেভেলপ করা উইথ এক্স্যাক্টলি। পেইড এর মাধ্যমে। তুমি তার সেল জেনারেট করতেছো, ব্র্যান্ডিং করতেছো, তাই না? জি, এই জন্য এক্স্যাক্টলি। হচ্ছে মূল এই জায়গাটা থাকলে পারে
তোমার টাকা দিতে কষ্ট হয় না। এর মানে এক্স্যাক্টলি। এটা তুমি ওয়েব প্র্যাকটিস করবে না আর। কিন্তু এই ধারাবাহিকতাই কর, এরকম আর। এক্স্যাক্টলি। তবে ওয়েব অ্যানালাইটিক্স এর কাজগুলোতেও কিন্তু মানে এখনো আছে, নাই তা না। কারণ ওই যে আপনি একটা সব সেদিন সময় থাকবে, স্টাডি দেখলাম। আহা, ওয়েব অ্যানালিটিক্স না, ওইভাবেই, কারণ ওই যে একটা বললাম না যে একটা উম, প্রতিদিনে আমি ওই যে ওই ভাইয়ের একটা পোস্ট দেখলাম, নামটা ভুলে গেলাম, এই এয়ার হোস্টের প্রতিদিনে হচ্ছে কতগুলো যেন ওয়েবসাইট, আপনিও বলছিলেন, ভুলে গেছি। তো ওই ওয়েবসাইট গুলা কি হচ্ছে আপনার ট্র্যাকিং লাগে না? হ্যাঁ হ্যাঁ, থাকবেই অবশ্যই। তো। মানে ছোট করে দেখা হচ্ছে না, আমি না বলছি না না, ধারাবাহিক। ধারাবাহিক, এক্স্যাক্টলি। কারণ মানে পেইডেড উইথ ওয়েব অ্যানালিটিক্স ইয়ার এইটা রাখো, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে তোমার মানে সাস্টেনেবিলিটি বলো বা তোমার পেছনে তাকাতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এই এক্স্যাক্টলি। বলে এখন হচ্ছে এই এই হচ্ছে মনে করেন যদি বলেন যে আমার ইয়ার জার্নি। এখন তোমার তাহলে ফিউচার পরিকল্পনা কি? আচ্ছা, ফিউচার পরিকল্পনা হচ্ছে আহ, একটা আছে, তবে ওইটা আমি এখন রিভিল করতে চাচ্ছি না। তো ওকে। আমি ওইটা নিয়ে কাজ চলছে, আমরা অলরেডি অনেক দূর আগাই গেছি। তো ওইটা নিয়ে কোনো একদিন আপনার সাথে আবার বসবো ইনশাল্লাহ। তবে নতুনদের জন্য তোমার ইয়া কি আচ্ছা মেসেজ? আচ্ছা, নতুনদের জন্য মেসেজ যদি আমি 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 সবাইকে আগে বলি, আমি নিজেও কিন্তু এখনো নিজেকে নতুনই মনে করি প্রথমত। আমার জার্নি মাত্র 4 মাস আগেকার আর্নিং জার্নি যদি বলেন, আর্নিং এর কথা যদি বলেন, আমার কোর্স শেষ হলো, এবং আমি আজকে এখন যেখানে কথা বলছি ঠিক 1 বছর 2 দিন আগে আপনার, এই ভিডিওগুলোই তুমি দেখতে? হ্যাঁ, এই ভিডিওগুলো আমি দেখতাম ঠিক 1 বছর 2 দিন আগে। আমি বললাম কি, স্কিল আপারকে আমি চিনি হচ্ছে 16 তারিখ থেকে, সরি 4 দিন আগে, আজকে হলো 20 তারিখ। তো 1 বছর 4 দিন আগে আমি স্কিল আপারকে চিনি, 1 বছর 4 দিন পরে এসে আমি এই কথা বলতেছি। আর সেদিনকে ওই যে আপনার কথা শুনে আপনাকে আমি বকা দিছিলাম, এবং আমি প্রতিজ্ঞা করছিলাম যে না হচ্ছে বসকে গিয়ে কমপ্লেনটা করব যে আসলে ফেসবুকটা কে চালায়। হ্যাঁ, এখানে আমি একটা কথা রিভেল করে দিই আর কি, হ্যাঁ। ধরেন আমাদের গ্রুপে বা মেসেঞ্জারে যখন কোনো নক টক দেয়, আমি ইচ্ছা করে এই কথাগুলো বলি। আমি আসলে তাকে বোঝার চেষ্টা করি সে হচ্ছে যে কিভাবে নেয় বিষয়টা। তো তার প্রত্যুত্তরে আমি বুঝে ফেলি যে এই মাল দিয়ে কিছু হবে কি হবে না। তুমি হুম, এখন পর্যন্ত ধরো, আমি যে ভবিষ্যৎবাণী, ভবিষ্যতের মালিক তো আল্লাহ। তারপরে আমি যে ধরনের মানে ভবিষ্যৎবাণীগুলো করেছি বা যাদেরকে বলেছি বা যে যে টপিক নিয়ে সামনে কি হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ফলেছে। এটা হচ্ছে জাস্ট ফর সিক্স সেন্স, এবং হচ্ছে যে যদি তুমি ইনভলভ থাকো তাহলে যায়। তো আমি প্রথম অবস্থা কিন্তু এইটা সবাই নিতে পারে না। এটা আমি জানি। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই নিতে পারে না, যে নিতে পারে না। আরেকটা জিনিস, যেমন আজকেও অনেকেই ইয়ে করছে যে ভাই, ভাই সাপোর্টের কি অবস্থা? ভাই একটা কোর্স দিয়েছি, যে কোর্সের দাম হওয়া উচিত 50,000 থেকে 1 লাখ টাকা, সেই কোর্স দিয়েছি 509 টাকা। এই কোর্সটা নিয়ে তার শুরু করা দরকার। সে বলে ভাই সাপোর্ট কি হবে? আমি বলছি ভাই প্লিজ ইউ টার্ন নেন, কারণ ওতে হবে না, এটা আমি জানি। এক্স্যাক্টলি। শুধু ওর 500 টাকাও নেওয়ার দরকার নাই। আর স্কিল আপার ইটস এ চ্যারিটি ফার্ম ভাই। স্কিল আপারে কিন্তু অনেক, সব কথাই প্রকাশ করা হয় না, অনেক সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অনেকগুলো কাজ করা হয়। শুধু আপনারা জানেন ইসের কথাটা হয়তো, এই নিউজ টিউজ গুলোতে আসছে, বই টইতে আসছে যে এতিমখানাটা, এর বাদেও ইসলামটা আসলে চ্যারিটি ফার্ম, অনেক কাজ করে আর কি। সবগুলো দেওয়া সম্ভব হয় না, কারণ যাকে তাদেরকে দেওয়া হয় তাদেরও একটা মান সম্মান ইজ্জতের ব্যাপার আছে, না, অবশ্যই। প্রকাশ করা সম্ভব হয় না। যাই হোক, ফরগেট ইট। তো এই যে তোমার তো আর একটু বলার আছে মনে হয়, না? তুমি শেষ হ্যাঁ, করো। ওই যে যেটা বলছিলাম যে নতুনদের কথা, আরেকটা আপনি যেটা প্রশ্ন করছিলেন একটু বলি, সেটা হচ্ছে যে আমার ফিউচার প্ল্যান ব্যাপারে। আমার যদি বলতে চাই যে ম- আমার আন্ডারে অ্যাটলিস্ট 100 জন আমার আন্ডারে থাকবে। আমি 10 জন 5 জন না। আমার ভেরি জন্য গুড। টাইম লাগুক, আমার হচ্ছে 1 বছর লাগুক 10 বছর লাগুক, কোনো সমস্যা না। আমার আন্ডারে আমি আমার আমার যদি ওয়াল দেখেন সামনে লেখা আছে, আমি সাংকেতিকভাবে লিখি অনেক কথা, যাতে রুমে এসে কেউ বুঝতে না পারে, অনেক কিছু লেখা আমার সাংকেতিকভাবে, আমি দেখলে বুঝি যে আমি কি লিখেছি। হুম তো এর মাঝে একটা, সেটা হচ্ছে যে আমার আন্ডারে হচ্ছে অ্যাটলিস্ট 100 জন থাকবে, আল্লাহ আমার মাধ্যমে যাতে ওই 100 জনের রিজিকের ব্যবস্থা করে। হুম হুম। এটা আজকে হোক, এবং অলরেডি যদি বলেন যে না, আমি কিন্তু একদম নতুন কাজ কাম করতেছি, তারপরেও আমি হচ্ছে আমার আমি বেশ কয়েকজনকে হালকা পাতলা হলেও মাঝে মাঝে নাস্তা খাওয়ার টাকা হলেও দিতে পারি।
এবং একজনকে অলরেডি, একটা আপু আছে, ওনাকেও কম বেশি ইয়ে করি। ও, আরেকটা কথা আমি ভুলে গেছি, এটা আমার আমার মনে হয় বলা উচিত। আমার ওই টিমের ব্যাপারে আমি বলি নাই। আমরা যে শেষ পর্যন্ত 4জন টিম মেম্বার টিকলাম, হুম হুম, বলো। যাদেরকে আমি গালি দিয়ে মার্কেট প্লেসে নামাইছি, এবং 2জন টিকলো না কেন? যে মার্কেট প্লেস তো আমার পার্সোনাল জিনিস, আমি মার্কেট প্লেসে এখন যাব না, সময় হয়নি। ওই 4জনের মধ্যে একটা আপু মান্থলি বেসে গুগল আর্টসে কাজ করতেছে, একটা মেয়ে ছিল, এবং উনাকে নিয়ে আমি অনেক ইয়াতে ছিলাম। উনি বলতো যে আমি আমি ভয় পাইতাম, কারণ মেয়েদের তো একটু সীমাবদ্ধতা থাকে। আমি রাত 2টা 3টা পর্যন্ত মিটিং যদি করতাম, উনি 2টা 3টা পর্যন্ত থাকতো। এবং মাঝে মাঝে বলতাম যে আপু দুলাভাই রাগ করে না, বলছে না আমি এটা ইয়া করে না। তো আমি একটু টেনশনে ছিলাম যে উনাকে নিয়ে, যে আল্লাহ ওনাকে কিছু দিক। তো আলহামদুলিল্লাহ, সামান্য হলেও ওর একটা সাপোর্ট আসছে। এ, আরেকটা আছে, উনি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, সালমান ভাই। উনিও আলহামদুলিল্লাহ কম বেশি ইয়ে কাজ করে, তবে উনি সময়টা খুব কম দিতে পারে। ওটা যেন এখনো বকা দিই, মানে সময়টা কম দিতে পারে। তবে উনারও মোটামুটি মার্কেট প্লেসে একটা হলেও কাজ করছে এবং করতেছে। লাস্ট উইকে দেখলাম যে একটা কাজ পাইছে। আরেকজন ছিল যে মোস্ট, মানে অনেক আমাকে, মানে অনেক পরিশ্রম করছে, তানিম ভাই। উনিও আমার মতো এখনো না হতে পারলো, আমার কাছাকাছি। উনি আপওয়ার্কে টপ রেটেড হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ফাইবারের লেভেল 1 সেলার হয়ে গেছে। আমি কিন্তু এই লেভেল, আমি মনে হয় নখ দিয়ে আমার স্ক্রিন দিছে, স্ক্রিনশট দিছে। আচ্ছা, হতে পারে, তারপর বলো বলো। তো হচ্ছে উনি ফাইবারের লেভেল 1 অ্যান্ড আপওয়ার্কে টপ রেটেড ব্যাস। তো আজকে, গতকালকে আমি বলছিলাম যে যেদিনকে আপু ওই কাজটা পাই, যে এই একটা বছর আপনাদের সাথে আমি চিল্লাচিল্লি করি, বকাবাদ্য করি, গালাগালি দিছি, প্রচুর গালাগালি দিছি। তো আজকে গিয়ে মনে হচ্ছে যে না, আমি সাকসেস। কারণ আমি নিজে একটা জেদ করছিলাম যে তামান্না আপু, কারণ এরা কিন্তু আমার কোন কোথাকার ফ্রেন্ড, মনে মনে আছে তো, সেই আগের আইটির ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসছি। তো এই আপুটাকে, এবং আরো আপুদের সাথে সম্পর্ক ছিল, সবাই গেছে গা, কেউ নাই, এই 4জনা। এবং দিন প্রফেশনাল সম্পর্ক, ভুল বুঝেন না কিন্তু, ওর বউ আছে। হ্যাঁ। তো হচ্ছে, তো সব মিলায়ে এই যে একটা সাকসেস, আমি শুধু একা কিছু একটা করছি তা না, আমি যাদেরকে নিয়ে যাত্রা শুরু করছি, তারাও কিছু না কিছু হলেও করছে। এখন আলহামদুলিল্লাহ চলতেছে, আস্তে আশা করতেছি যে আজ থেকে কিছুদিন পরে ওরাও কিছু করবে। এটা ছিল আমার ইয়ার, মানে আমার টিমের একটা শর্ট ব্রিফ, যেটা আমি দিতে ভুলে গেছিলাম। আর নতুনদের যদি বলি, একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে সাপোর্ট পাবো, এই মেন্টালিটি। এই মেন্টালিটি যদি তারা বাদ দিতে পারে, বস, অনেক দূর যাওয়া সম্ভব, মানে কিন্তু অনেক এই দূর। কথাটা বলাতে আমাকে যে অনেক গালি দেয় অনেকে। বস, আপনি পঙ্গু হয়ে যাবেন। সাপোর্টের কথা বলাটা, আমার আমি মনে করি কি, সাপোর্ট যদি বলি যে সাপোর্ট দিবেন কিনা, আপনি সাপোর্ট দিয়ে দিয়ে তাকে পঙ্গু বানিয়ে ফেলতেছে। কিন্তু আমাকে যে গালি দেয়, আমি যখন বলি যে ভাই, ওই যে আমি বলি যে মানে যার বন্দুকে গুলি নাই, যখন দেখবেন যে বন্দুকের পিছনের বাট দিয়ে পিটাইতেছে, তখন বুঝবেন ওর বন্দুকে গুলি নাই। তার মানে এক্স্যাক্টলি। যখন আপনি সারাদিন সাপোর্ট সাপোর্ট যারা বলবে, তাদের খিয়া নাই। কিন্তু এর জন্য আমাকে গালি শুনতে হয়, অনেকে বস, বাজে এই কমেন্ট। জিনিসটা, কারণ আপনি যখন একটা সমস্যা হয়, আপনি আপনি একটা কথা বলেন, অ্যানালাইটিক্যাল মাইন্ডের হতে হবে। বস, আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে কিছু করতে চান, আপনাকে এই অ্যানালাইটিক্যাল মাইন্ডের হতে যে হবে। কোনো ইন্ডাস্ট্রিতে বস, হ্যাঁ, মানে আমি বলতেছি, মানে অ্যানালিটিক্যাল অনলাইন। সেন্স এবং এক্সপ্লোরিং মাইন্ড তোমার থাকতেই হবে। হ্যাঁ, হ্যাঁ। তো এই এখানে যদি আপনি কিছু করতে চান, আপনার অ্যানালিটিক্যাল মাইন্ড ছাড়া আপনার সম্ভব না, ফার্স্ট অফ অল। দ্বিতীয় যে বিষয়টা, আমি একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? ভাই, এ আমি হচ্ছে ট্যাগ ম্যানেজার ফায়ার করতেছে না। আমি আপনাকে নক দিলাম, আপনি মিটিংয়ে এসে সলভ করে দিলেন। এখানে আমার শেখার কিছু নেই। 10 মিনিটের জন্য হয়তো আপনার মনে থাকবে ওই জিনিসটা, যে এটা এখানে এই সমস্যা ছিল। 10 মিনিট পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার মনে থাকবে না। এবং ওইটা যখন সে করে, তখন কিন্তু সে ওইটা শুধু সলভ করে না, তার অভিজ্ঞতার লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে। যখন এই ধরনের আরো 5টা প্রবলেম, এর থেকে বড় প্রবলেম হলো, তখন তার কনফিডেন্স বাড়ে এবং সেটা সে সলভ করে ফেলতে পারে। এই জিনিসটা কইলে বলে যে ভাই আপনি সাপোর্ট দেন না, তাই এই কথা বলো। এক্স্যাক্টলি, এটাই আমাদের এটাই এটাই আমাদের এটা হচ্ছে। বলুক, যে যা বলে 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 দরকার, আমাদের তো বেশি লোকের দরকার নেই। এটাই। আর আমাদের হচ্ছে এইটাই সমস্যা। ওই যে আপনার একটা লেখা ছাপা হয়েছিল যে কেন অধিকাংশ ফ্রিল্যান্সাররাই প্রথম
ছয় মাসে হচ্ছে, মানে এরকম একটা আর্টিকেল ছিল, আমি ভুলে গেছি, আমার খুব মেমোরি লস হয়। 70% কি জন্য আমিও, হ্যাঁ, হ্যাঁ। ভিডিও দিয়ে। তো তো ওইখানে কিন্তু মানে এই যে 75, মানে ওই যে পার্সেন্টেজটা, এই যে এই মাইন্ডসেট, আমাকে আমার কাজটা আমাকে করতে হবে, এই মাইন্ডসেট না থাকার কারণে হচ্ছে সে পিছিয়ে যায়। হুম। আমি ওই যে প্রথম আলোতে আমার যে লেখাটা ছাপা হয়েছিল, হ্যাঁ, 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 ব্যর্থ হওয়ার ব্যর্থ পাঁচ হওয়ার 5 কারণ, এক্স্যাক্টলি। এবং আরেকটা আপনি ভিডিও দিছিলেন, শর্ট ভিডিও, যে মানে কেন। এইটাই আর কি লিখে দেওয়া আগে, যখন প্রথম হ্যাঁ, আলো হ্যাঁ, চায় ওই ভিডিওরই এইটারে লিখে দেওয়া আর কি। এক্স্যাক্টলি। তো হচ্ছে এইটা যদি আপনার কাজ আপনি করবেন, আমার কাজটা আমি করব, অ্যাট এনি হাউ, হ্যাঁ সাপোর্ট লাগবে না তা না, আমিও সাপোর্ট নিই, নিই না, নিই তো। দেখবেন যে মাঝে মাঝে ওই এই, এক্সট্রিম পর্যায়ে গিয়ে। হ্যাঁ, রিমন ভাইকে নক দিয়ে বসে আছি 3 দিন, উনি যখন ফ্রি হয়েছে নক দিয়েছে, এবার ভাই আমার এই সমস্যা, কথার কথা বলতে হয়। তবে এটা একটা লিমিট, একটা স্টেপ আছে। এক্সট্রিম পর্যায়ে। তো এই স্টেপটা আগে নিজে যদি কমপ্লিট করে আসা যায়, এর ভিতরে দেখবেন যে আপনার 90% সমাধান, সমস্যার সমাধান হয়ে গেছে। সমাধান হয়ে গেছে। আর 10% সমস্যা যেটা আপনি সমাধান করতে হচ্ছে না এই স্টেপে, তখন আপনি সিনিয়রদের কাছে তারপর যাবেন, নেই। সাপোর্টে যাবেন। এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে হওয়া উচিত। যার কারণে এই অ্যানালাইটিক্যাল মাইন্ডসেটের না হওয়ার কারণে দেখবেন যে আমরা নতুনরা অধিকাংশই ঝরে পড়ি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা আসলে হয় কি, মোটিভেশন যে স্পিচগুলো আমরা শুনি না, এইগুলো আসলে আমি দেখছি আপনার শর্ট টাইম কাজে দেয়। আমি আজকে একটা কথা বলছি, এটা দিয়ে আপনি খুব মোটিভেটেড হয়ে গেলেন, এটা 1 দিন 2 দিন 3 দিন কাজে দিবে, 3 দিনের পরে আপনি আগের জায়গায় ফিরে যাবেন। তবে আপনি যদি, একটা কথা সেলফ বলছিলেন, মোটিভেটেড। নিজেকে নিজে মোটিভেট যে করার ব্যাপারটা, সেলফ মোটিভ সেলফ মোটিভ মোটিভেশন, মোটিভেটেড। তো নিজেকে নিজে মোটিভেট করার যে ব্যাপারটা, এইটা যদি আপনার ভিতরে তৈরি করতে পারেন, মানে আপনি বলতেছেন, মানে নতুনদের কথা বলতেছি, মানে সেলফ মোটিভেটেড হতে হলে লালনের দুইটা কথা আছে, যে সেলফ মোটিভেটেড হতে হলে তোমার সেলফ রিয়েলাইজেশন এন্ড সেলফ রেকটিফিকেশন থাকতে হবে। তার মানে তোমাকে দিন শেষে নিজে রিয়েলাইজ করতে হয়, সেটা এক্স্যাক্টলি, ট্রাই করতে হয়, তাহলে তুমি মোটিভেট থাকতে পারবা। এটা আর কি। এক্স্যাক্টলি। আমি দেখেন, যখন আপনি কাজ পাবেন, তখন কিন্তু মোটিভেশন আর নতুন করে দরকার হয় না, কারণ কাজই মোটিভেশন হয়ে আসে। হুম হুম। কারণ আমি জানতেছি যে আমার এই যে একটা প্রজেক্ট পেলাম $25 ঘন্টায়, আমি হিসাব করি 1 ঘন্টা আমি কাজ করলে $25, মানে 3,000 পাচ্ছি। এর সাথে বড় মোটিভেশন, তো টাকার সাথে বড় মোটিভেশন আর কিছু আছে আমার মনে হয় না। তো মানি সবকিছু না, কিন্তু সবকিছুর অংশ। এক্স্যাক্টলি বস, সব কিছুর অংশ। তো ওই যে বলে না যে সুখ, টাকা দিয়ে আসলে সুখ কেনা যায় না, তবে ওই যে আরেকটা কথা আছে, কিন্তু সুখের জন্য কিন্তু টাকাটা দরকার। ওই যে বললাম সবকিছু না, কিন্তু সবকিছুর অংশ। তো এখন এই যে স্টেজ, আমি আসলে মানে আমিও যে আপনাদের 19 ব্যাচে মাঝে মাঝে ওদের সাথে বসে আড্ডা টাড্ডা দেই, ওটার যেহেতু আমি গ্রুপে জয়েন আছে, আমি ক্লাসও করি, তো ওদের সাথে মাঝে মাঝে বসে একটু বোঝার চেষ্টা করি, পিন পয়েন্ট গুলো বোঝার চেষ্টা করি। তো ম্যাক্সিমামই দেখে কি ওই যে এই সমস্যাটা, যে না 2 দিন 3 দিন পরে সব, মানে নিজের ভিতর থেকে মোটিভেশনটা থাকে না, হারায় যায় বা অন্য কিছু। তো আপনি যদি, আমি আমি নিজেকে মোটিভেট করি কিভাবে, আমি জানি যে আজকে যদি আমি এই প্রজেক্টটা শেষ করে ফেলতে পারি, আমি কোনো একটা আমার পছন্দের খাবার খাবো বা কিছু একটা করবো। এই যে গেঞ্জিটা আমি রাখছি, 3 মাস আগে বানাইছি, আমি 2টা গেঞ্জি পছন্দ করেই করলাম। কেন করলাম, এটা কেন রেখে দিলাম, কারণ এটা আমি পরবো না। আমার টার্গেট আছে, আমার সামনে লেখা আছে, আমার ডায়েরিতে লেখা আছে এই গেঞ্জিটা আমি কেন কিনেছি। আমার বউ, আমার মিসেসও জানতো না। এই ভিডিওটা যখন দেখবে সে হয়তো হাসবে। ও আমাকে মাঝে মাঝে বলছে, তুমি ক্লায়েন্টের মিটিংয়ে যাও, তুমি এটা কেন পড়ো না, খালি একটাই কেন পড়ো। আমি বলছি পড়বো, এটা নষ্ট হলে পড়বো। আজকে এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে যে না আমি কেন রেখে দিছি। কারণ সব কথা আমি ওই ওই স্টেপটা পার হয়ে গেলে আমি বলি। আমার ভিতরে আরো, আমি বেশ কয়েকটা ধাপ আছে আমার, যেমন প্রথম মেন টার্গেট ছিল আমি দেশে ফিরবো। আমার দ্বিতীয় টার্গেট হচ্ছে এই যে আপনার সামনে বসে কথা বলবো। এর আগে একটা টার্গেট ছিল যে আমি আপনার সাথে দেখা করব। এই যে এগুলো আছে, আমি কিন্তু সব আমার আমার কোডিং ল্যাঙ্গুয়েজ আমি লিখে বাপ্পিকে রাখি। বলেছি একদিন চলে এসো আর কি। হ্যাঁ, কালকে কথা হলো ভাইয়ের সাথে, ইনশাল্লাহ যাব। তো আমরা হচ্ছে, সোহাগ, তুমি আর বাপ্পি চলে এসো। ইনশাল্লাহ। তো এই স্টেপগুলা যদি আমরা ইয়ে করতে পারি, আর বস পরিশ্রম যদি বলি, আপনি এইখানে, আমরা সবাই বলি না এক্সপার্ট হব, এক্সপার্ট হতে তো আমরা সবাই চাই, তবে আমি আমার টিম মেম্বারদেরকে শেখা জানেন
আমার সাদেত ভাই বলে একজন নতুন আমাদের টিমে জয়েন করছে, উনিও আপনাদের ব্যাচের ইয়ার স্টুডেন্ট। ব্যাচ টু এর হচ্ছে আমি পরিচয় হয়। উনি অনেক ভালো, অনেক ভালো। তবে আমি আমার টিম মেম্বারকে বলি, বস আমরা এক্সপার্ট হব না তো। আমার কথা হচ্ছে আমি এক্সপার্টদের মধ্যে এক্সপার্ট হব। হুম। বাপ্পি বস একটা সমস্যার সমাধান করতে পারছে না, ওই জায়গায় গিয়ে আমি মাথা দিব। আরেকজন একটা সমস্যার সমাধান করতে পারছে না, ওইখানে গিয়ে একটা মাথা দিব। গতকালকে আমাকে ওই সাদাত ভাই আমাকে নক দিছে, বস আজকে আপনার মতো একটা কাজ করছি। আপনি যেটা বলছেন, আমি কি করছেন? আপনি ছিলেন ওই যে আপনার নাম না বলি, এক বড় ভাই, উনি কিন্তু অনেক এক্সপার্ট, 100K আর্নি। তো উনি হচ্ছে একটা সমস্যায় পড়ছে, ওই সমস্যাটা আমার টিমে আবার শাহাদাত ভাইকে সমাধান করেছে। ওকে, ভেরি গুড। এই যে বললো যে না, আমি তো বলছে বস আমি আপনার কথা রেখেছি কি, এক্সপার্টদের মধ্যে এক্সপার্ট হব। এবং বিশ্বাস করেন আমি চ্যাট জিপিটি দিয়ে এত কিছু করি, একটা স্ক্রিনশট দিয়ে ও আমাকে লিসেনার কোড বানিয়ে দিবে, মানে কত ফর এক্সাম্পল বলতেছি। তো চ্যাট জিপিটি এত অ্যাডভান্স। এবং আমি এমনও প্রজেক্ট আমি পাইছি, আমি সিনিয়রদের কাছে, অনেক সিনিয়রদের কাছে গেছি, বলছে ভাই এটা হবে না, না করে দেন। কিছুদিন আগে একটা ক্লায়েন্টকে আমি মেসেজ লিখে ফেলছি, দেখো এটা এই সমস্যাটা হবে না। এবার কি ব্যাপার, ট্র্যাকিং হবে না, এটা কোনো কথা? আবার শুরু করলাম শুরু থেকে, মানে একদম শুরু থেকে চাকটা খেয়ে দিলাম, খেয়ে আবার শুরু করলাম, আবার শুরু থেকে শুরু করলাম, স্টেপ বাই স্টেপ। ওকে আমি গাইড চ্যাট জিপিটি দিয়ে, কিন্তু চ্যাট জিপিটি থেকে হুম। গাইড দিচ্ছি, আমার এটা ট্র্যাকিং করা লাগবে, আমার এখানে ইউনিক জিনিস আছে এটা, আমার পেজ রিলোড হচ্ছে না, আমার এটা হচ্ছে না, এটা কিন্তু একটা আই ফ্রেমটা আসতেছে এখান থেকে, স্টেপ বাই স্টেপ দিছি। তৃতীয় কোড মানে প্রথম দুইটা কোড কাজ করে না, থার্ড কোডে গিয়ে কাজ করছে। ওই প্রজেক্ট করার পরবর্তীতে ওর সাথে আমি আরো $500 কাজ করছি। বাহ। অথচ প্রথম প্রজেক্টটা ছিল আমার এক্সপ্লোরিং মাইন্ড। 100-150 ডলারের প্রজেক্ট ছিল। আমি তো ওইখানে ওই $150 জন্য কাজ করি না। আমার কথা হচ্ছে এমন কোনো জিনিস আমার কাছে এসে ফিরে যাবে কেন, যেটা আমি পারবো না, যেটা আদৌ সম্ভব হুম না, হুম, সেটা ঠিক আছে। সেটা আমি আলাদা কিন্তু, ব্যাপার। তো এটা দিয়ে কিন্তু আমি সবাইকে দেখাইছি, রিমন ভাইকেও দেখাইছি বা অনেকজনকে দেখাইছি, বলছে হবে না। তো হবে না মানে ওইভাবে তো সময় দিতে পারেন, উনি সময় দিলে হয়তো হয়তো, এখন আমার মিটিং আসে তো উনার কাজ ফেলে এসে সময় দিবে না তো, হ্যাঁ হ্যাঁ। তাই না? এটা তো স্বাভাবিক। আমি বলছি না যে তারা পারে হুম না, উনি সময় দিলে উনিও হুম। পারত। তবে আমি কিন্তু এটা সমাধান করছি। তো এইরকম যদি আমরা যদি কিছু একটা করতে চাই, ঠিক আছে, কালকে, আজকে যে আমার ভিডিওটা দেখবে, আপনাদের ভিডিওটা দেখবে, কালকে সে আসে আমার আমার একটা সমস্যার সমাধান করবে, যে ভাই আপনি না এই সমস্যাটা পড়ছেন, আসেন একটু দেখি। এইরকম মাইন্ডসেট যদি আমার ভিতরে থাকে, তাহলে হবে তাহলে না কেন, পারবে। হবে না কেন? এবং আপনি যদি দেখেন, আমি, বাপ্পি ভাইকে জিজ্ঞাসা করেন, স্কিল আপের যেদিনকে প্রথম পরিচয় তার 2 দিন পরে বাপ্পি ভাইকে আমি নক দিছি। প্রথম মেসেজটা কি ছিল জানেন? প্রথম মেসেজ ছিল, বস আমি স্কিল আপের রেকর্ড বেসিস স্টুডেন্ট, আমি আপনার কাছ থেকে কিছু চাই না, আপনি শুধু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, আমি মোটিভেশন পাবো। উনি অ্যাকসেপ্ট করছে, উনি অ্যাকসেপ্ট করে স্ক্রিনশট দিছে আমাকে, যে অ্যাকসেপ্ট ডান। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। 3 দিন পরে আমি আরেকটা মেসেজ করছি, বস আমি হচ্ছে প্রতি সপ্তাহের কাজের হিসাব আপনাকে দিব। হুম হুম। তোমার একটা ডায়েরি আছে? হ্যাঁ, ডায়েরি বলতে গুগল শিটও আছে আমার। হুম। প্রতিদিনে আমি প্রতিদিনে কত ঘন্টা ব্যয় করলাম আমার ডিউটি পারপাসে, ডিউটি বাদে কয় ঘন্টা আমি ব্যয় করলাম। আজকে যদি আমি 5 ঘন্টা এর পিছনে সময় দিই, আমার কালকে যাতে 5 ঘন্টা 5 মিনিট কম না হয়, আমার টার্গেট আছে আগের দিনের তুলনায়, এটাকে আমি ইয়ে করতে পারি। আপনি যদি চান আমি একটু পরে এটা লোকের শেয়ার জন্য করি। বেস্ট। হ্যাঁ, আমি যদি চান এটা আমি একটু পরে শেয়ারও করে, স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো। তো প্রত্যেকটা ঘন্টার হিসাব আমার কাছে দিতে, ইভেন এই দেশে আসার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে আমি 6-7 মাস, তার বেশি, প্রতি সপ্তাহে আমি হচ্ছে বাপ্পি বসকে আমি রিপোর্ট পাঠাতাম, বস আজকে এই সপ্তাহ নাম্বার আমি এবং আপনাকেও কিছু মেসেজ দিছিলাম প্রথমের দিকে। তবে দেখলাম আপনি অনেক ব্যস্ত, বিরক্ত হয়ে যাবেন বিধায় আমি আর ওটা অফ করে দিয়ে শুধু বাপ্পি ভাইকে দেওয়া শুরু করলাম। এবং ওইখানে আমি আজকে নতুন কি শিখলাম, আমার, আমি একটা টার্গেট নিয়েছিলাম কিন্তু, যে নেক্সট 365 দিনের মধ্যে আমি দেশে যাব। প্রত্যেকটা মেসেজের হুম। পিছনে আমি সাথে লিখে দিতাম যে আমার দেশে যাওয়ার টার্গেটের আর 320 দিন বাকি। পরের সপ্তাহে গিয়ে আর 7 দিন কমে গেল, পরের সপ্তাহে গিয়ে আরো 7 দিন কমে গেল। এই টার্গেটটা আমার থাকতো লেখা। আজকে কি শিখলাম, প্রত্যেকটা ঘন্টার হিসাব আমি ওনাকে দিয়েছি, গড়ে কয় ঘন্টা, 7 ঘন্টা 5 ঘন্টা। শুক্রবারে তো আমার ডিউটি থাকতো না, ওইটাকে আমি কাজে লাগাতাম বেশি।
এমন কোনো ঘন্টা পাবেন না। 15 ঘন্টা আমি ঘড়ি ধরে, 15 ঘন্টার নিচে আমার ঘন্টা খুবই কম। 15 ঘন্টা করে আমি, কারণ ওইটাই তো আমার সুযোগ, শুক্রবারই সৌদি আরবের থেকে ডিউটি হিসাবে সময় পায় না শুক্রবারটা, মানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত, এই 24 ঘন্টা আমার কাছে সবচেয়ে মানে বেস্ট সুযোগ একটা মনে করি। এবং 15 ঘন্টা কখনো আমার ক্রস করে নেয়। মাঝখানে ওই যে 5ই আগস্টের কিছু ইয়ার জন্য একটু মেন্টালি ইয়া হয়ে গেলাম, কারোর সাথে যোগাযোগ করতে হুম। পারতাম না এই পাশে, তখন কিছুটা, পুরোদিন ইন্টারনেট বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ, তখন আমার একটু ইয়া হয়েছিল। তো এই হচ্ছে আমার, যদি বলেন যে মোটামুটি নতুনদের জার্নি। জন্য, নতুনদের জন্য কি বলবো, এটাই হচ্ছে বলা। ঠিক আছে। এবং আরেকটা বস, সরি, যাই একটা হ্যাঁ। পয়েন্ট, সেটা হচ্ছে বস, জেদ থাকতে হবে। আমি হ্যাঁ, জেদ জিদ। জিনিসটাকে, জেদ কোনো জিনিসটাকে আমি হ্যাঁ, সবচাইতে বেশি মনে করেন যে, ওই যে বললাম না, সেলফ মোটিভেশন, এটা কোথায় থেকে আসবে? আপনার জেদ থেকেই তো আসবে। জিদ থেকে আসবে। কিছু আপনাকে একটা একটা করতে হবে। আপনি একটা কথা বললো যে এই হবে না কিছু, আপনি আমাকে বলেন মনে করেন ক্লাসে একটা ভুল করলাম, এই কিছু হবে না, ডায়নামিক মাইন্ডের না, বা ওরকম থিঙ্কিং করে না, আরে আমাকে এত বড় একটা কথা শোনালো, ধর, করছি জি করবো। জি। এইটা ভুল করে নাই বলাবন। হ্যাঁ এটা হ্যাঁ, বলাবন খারাপ হবে। এক্স্যাক্টলি। তো মানে হচ্ছে এটাও যে একটা ট্রেনিং এর অংশ। কারণ অংশ। আমাদের দেশের ছেলে মেয়েদের আসলে কি বলবো, লেখাপড়ারও একটু গ্যাপ আছে। মানে ট্রেনিং যে কি জিনিস এটাও অনেকে জানে না, কিন্তু আমরা না, ট্রেনিং নিই সবাই। এক্স্যাক্টলি। তো মেন্টরের এভরি এক্সপ্রেশন ইজ ট্রেনিং। তার ঠিক- প্রত্যেকটা কথা একটা ট্রেনিং। সে আপনাকে আঘাত দেবে, সেটাও ট্রেনিং এর অংশ। যাই হোক, তোমার কথা তো শেষ। হ্যাঁ, আমার কথা শেষ আপাতত, যদি কোনো প্রশ্ন থাকে। যাই হোক, এই গল্পগুলো আসলে আমরা বলার চেষ্টা করি, অনেকদিনই করা হয় না। লাস্ট মনে হয় পপির হয়েছিল অনেকদিন পরে, আবার এটা হলো। আগে নিয়মিতই করতাম। তো এই গল্প বলার অর্থ হলো আপনাকে মোটিভেট করা, আপনাকে ইন্সপায়ার্ড করা, এবং আপনাকে সামনের দিকে এগিয়ে নিতে কিছুটা হলেও হেল্প করবে এই ভিডিও। তো এখানে আমাদের বেশ কিছু কথা উঠে এসেছে। এক নাম্বার হচ্ছে যে, যদি লাস্টের কথা থেকে আমরা শুরু করি, যে আপনার ভিতরে একটা জিদ থাকতে হবে এবং কিছু একটা করব সেরকম একটা মাইন্ডসেট থাকতে হবে আর কি। তবে অবশ্যই যদি আবার ওর দিকে চলে যায়, যে ওর যেটা ভালো লেগেছিল, যে আমার ডিজিটাল মার্কেটিং, তো আপনার যদি ডিজিটাল মার্কেটিং ভালো লাগে তাহলে আপনি এই লাইনে আসবেন। অথবা তাছাড়া আসার দরকার নেই, যেটা ভালো লাগে সেদিকে চলে যাবেন। মানে ওর এই ভিডিও দেখার পরে যে কালকে আপনি এটা নিয়ে শুরু করবেন, বিষয়টা এরকম না আর। আর একটা কথা আমি সবসময় বলি, যে রকেট আর হেলিকপ্টারের গল্প, যে রকেট বলতেছে এরোপ্লেন রে, এরোপ্লেন আর রকেটের গল্প, যে ভাই একই রোডে একই পথে আমরা চলাচল করি, তুই এত দ্রুত যাস কেমনে, আমি তো পারি না। তখন রকেটের আনসার ছিল যে আলার ভূত, আমার মতো তোর যেদিন পাশে আগুন লাগবে সেদিন তুইও জোরে যাওয়া কাকে বলে বুঝবি। এক্স্যাক্টলি। তো আমাদের দিন শেষে সবাই আসলে এই জিদ বা পাছায় আগুন লাগাতে হবে, যে কিছু একটা করতে হবে, এই উদ্যমতা থাকতে হবে, তাহলে একটা কিছু করা যাবে। আরেকটা জিনিস ছিল যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। সে 12 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করার পরেও প্রবাস জীবনের মতো প্রতিকূল পরিবেশে, যেখানে একই রুমে তারা তিনজন থাকতো এবং তিনজন তিন দেশের, সুদান, বাংলাদেশ, পাকিস্তান, এক জায়গা থেকে সেখানে বসে কাজ করে নিজেকে এই জায়গায় নিয়ে আসা, এরকম একটা ধরেন পরিশ্রমের মন মানসিকতা এবং ধৈর্য, সেটা থাকতে হবে। আরেকটা জিনিস ওর ছিল যে সব সময় সে ভেঙে পড়েছে। সবার হয়তো বউ নাই, কিন্তু হয়তো প্রিয় মানুষ টানুষ আছে, তাদের সাথে যাদের সাথে শেয়ার করা যায়, সেটা আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার প্রিয় মানুষ হতে পারে, যে ইন ফিউচারে আপনার বউ হবে। আর যদি বউ থেকে থাকে, তো সেও তো ইয়া করতে পারে। দেখেন, জীবনের সমস্ত ক্ষেত্রে ওর একটা মানুষ খুব হেল্প করেছে, সে সেটা বলেছে, যে ওর স্ত্রী সবসময় ওকে হেল্প করেছে আর কি। এই জন্যই হয়তো নজরুল লিখেছিল যে, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। যাই হোক ওয়াহিদ, তুমি তোমার বিজয় লক্ষ্মী নারী নিয়ে সুখে থাকো। তোমার জন্য শুভকামনা। সবাই ওর জন্য দোয়া করবেন। এবং ও এখন যে 3 মাসে $6,000 আর্নিং করেছে, $2,000 আর্নিং করে দেশে ফিরেছে, এইটা একদিন আমরা যেমন বাপ্পির অলরেডি মনে হয় $2 লাখ হতে গেল, $1 লাখ সেলিব্রেট করেছিলাম, একদিন হয়তো ওর $50,000 সেলিব্রেট করবো, $1 লাখ সেলিব্রেট করবো, $2 লাখ সেলিব্রেট করব। সেই অপেক্ষায় বেঁচে থাকলে কথা হবে। ইনশাআল্লাহ বস।